স্যার কেনা হয়েছে। আচ্ছা, তো বাংলা যে দুইটা বই কেনার কথা বলেছিলাম, ওই পেপার দুটো কেনা হয়েছে? একটা কিনছি স্যার। আচ্ছা, মোটামুটি আগে তোমরা হিস্ট্রি অফ ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ এটা অন্তত কিনে ফেলো, যাতে আমি পড়াটা দিতে পারি, ঠিক আছে? আমি জি মোটামুটি স্যার। পড়াটা দিয়ে দিতে চাচ্ছি, কারণ পড়াটা শুরু করতে হবে, হ্যাঁ, দেরি করা যাবে না। একটা গাইড নিবা। স্যার ওটা মেইন বই কিনছি, মেইন বই। আচ্ছা, মেন বইও কিনবা, সাথে একটা গাইডও নিবা, যাতে তোমার পড়তে মানে আনসারগুলো, যেহেতু আমি কোশ্চেন দিব, তোমাদের কাজ হবে প্রথমে টেক্সটটা একটু রিডিং দেওয়া, তারপরে আমি যে কোশ্চেনগুলো দিব সেই কোশ্চেনগুলো একটু পড়ে নেওয়া, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে স্যার। এইটা হচ্ছে একটু ব্যাপার, এই জন্য চেষ্টা করবা একটু বইটা ম্যানেজ করতে। আমি আগামী দিন থেকে, মানে আজকের পর থেকে আমি কোশ্চেনগুলো দেওয়া শুরু করব, ঠিক আছে? কোশ্চেনগুলো দেওয়া শুরু করে দিব, যাতে তোমরা অন্তত আগিয়ে যেতে পারো। তা না হলে আবার পরে চাপ পড়ে যাবে পড়ার অনেক, হ্যাঁ। এটা হচ্ছে ব্যাপার। আর তোমাদের সেন্টেন্স স্ট্রাকচারের শিটটাকে একটু রিভাইজ করতে বলেছিলাম, এবং আমরা টোটাল 9টা সেন্টেন্স স্ট্রাকচার শিখেছি। সেই সেন্টেন্স স্ট্রাকচারের যে সেন্টেন্স লিখতে বলেছিলাম প্রত্যেকটা 5টা করে, সেই হিসাবে টোটাল 45টা সেন্টেন্স আমি 9 তারিখের আগে জমা দিতে বলেছিলাম। তোমরা কয়েকজন জমা দিয়েছো, কিন্তু অধিকাংশই তোমরা কিন্তু জমা দাওনি, ঠিক আছে? অধিকাংশই জমা দাওনি। তা তোমরা যারা যারা জমা দিয়েছো একটু হাত তোলো দেখি। সবাই একটু হাত তোলো। ওকে, তো হাত তুলেছে হচ্ছে 11 জন। আর বাকিরা? হ্যাঁ, আচ্ছা, এখন এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো তো মুখস্থ হয়েছে সবার, তাই না? স্ট্রাকচারগুলো তো মুখস্থ হয়েছে নাকি? ইয়েস স্যার। হ্যাঁ। জি স্যার। এখন সেন্টেন্সের মধ্যে কিছু মিস্টেক আছে, যে মিস্টেকগুলো আমি এখনই ধরছি না, আমাদের ফ্রেজটা শেষ করার পরে আমি মিস্টেকে ধরতে যাব। তা না হলে তোমাদের এখনো কিছু কিছু জায়গাতে কনফিউশন আছে, যেটা বোঝাতে গেলে আমার ফ্রেজের প্রয়োজন। হ্যাঁ, এই ফ্রেজটা শেষ হওয়ার পরে আমি ওভারঅল সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স এবং ফ্রেজের বিষয় নিয়ে একদিন প্রত্যেকেরটা নিয়ে আমি আলোচনা করব, যে কোথায় কোনটা কার মিস্টেক হয়েছে, ঠিক আছে? কারণ বেসিক ব্যাপারটার সাথে কয়েকটা বিষয় জড়িত, যেটা এখন বোঝাতে গেলে আবার অন্যদিকে যেতে হবে। সেই হিসাবে আমি জাস্ট সেন্টেন্সগুলো তোমাদের লিখতে বলেছি, যারা এখনো লেখনি তারা লিখে দিও, ভুল হোক, আমি তো বলেছি ভুল হোক, তোমরা লিখে দাও, যাতে আমি যখন প্রত্যেকেরটা দেখবো এই জায়গায় স্ক্রিনে, আমি কিন্তু প্রত্যেকেরটা স্ক্রিনে এই জায়গায় বসে বসে সলভ করব, যে কোথায় কি মিস্টেক হয়েছে, তাতে তোমাদের ওই সলিউশনটা হয়ে যাবে, ঠিক আছে? তো এখন যারা এখনো লেখনি তারা অবশ্যই আগের রেকর্ড ক্লাসগুলো দেখে নিয়ে অবশ্যই 5টা করে সেন্টেন্স তোমরা লিখে দিবে। হুম। তো আমরা যেহেতু ফ্রেজে ছিলাম নাকি, আমরা ফ্রেজ পড়ছিলাম, তো আমরা একটু ফ্রেজটা শুরু করে দিই আগে। আহ, আমরা ফ্রেজে চলে যাই সরাসরি। ফ্রেজ আমরা কত প্রকার পড়েছিলাম বলো তো? ফার্স্ট স্পেস অনুসারে 7 প্রকার। 7 প্রকার। টোটাল কত প্রকার? সাত টোটাল প্রকার 10 প্রকার। টোটাল 10 প্রকার। না, হলো না। না, 13 প্রকার। হ্যাঁ, তোমরা তাহলে ক্লাসটা করে কি মিস করে ফেললা? টোটাল 13 প্রকার 12। ফ্রেজের কথা বলা হয়েছে, 13 13। প্রকার ফ্রেজ। হ্যাঁ, 13 প্রকার জি। ফ্রেজের কথা বলেছি আমরা, তাই না? 13 রকমের বিভিন্ন ভিন্ন ভিন্ন ফ্রেজের কথা বলেছি। হ্যাঁ, এই ব্যাপারটা খেয়াল করতে হবে। এখন এই ফ্রেজগুলোর কার্যক্রম কিন্তু ব্যাপক। ফ্রেজ এবং ক্লজ এবং সেন্টেন্স স্ট্রাকচার, এই তিনটা জিনিস যদি কেউ ঠিকমতো ধরতে পারে, তাহলে তার জন্য রিডিং এবং রাইটিং উভয়টাই ইজি হয়ে যাবে। এই জন্য আমি এটাকে গুরুত্ব দিতে বলছি। তাহলে দেখো, আমরা টোটাল ফ্রেজ পড়েছিলাম 2টা বা 3টা ডিফারেন্ট ওয়েতে। পার্শ্ব স্পিচ অনুসারে আমরা পেয়েছিলাম 7 প্রকারের। নন ফাইনাইট ভার্বের উপর পেয়েছিলাম আমরা 5 প্রকারের। টোটাল যদি ধরি 5 বা 6 প্রকার। আর একটা ছিল হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, সেই মিলে হচ্ছে আমাদের 13 প্রকার, তাই না? একটু মিউট রাখো। মিউট রাখতে হবে, বাইরে থেকে সাউন্ড আসছে। হ্যাঁ, মোহাম্মদ কি যেন নাম এখানে আছে। হ্যাঁ, একটু মিউট রাখতে হবে। কথা যখন বলবা তোমরা আনমিউট করে বা হ্যান্ড রেজ করে কথা বলবা, তাহলে ভালো হবে আমার জন্য। তা না হলে রেকর্ডিং এর ভিতরে তোমাদের সাউন্ড উঠে আসবে, যেটা তোমাদের জন্য বিব্রতকর হবে পরবর্তীতে। আচ্ছা, তাহলে আমি বলছি কি, ফ্রেজগুলোকে আমরা টোটাল আলোচনা করেছিলাম 13 প্রকারের নাম। হ্যাঁ, নামগুলোকে মাথায় রাখতে হবে। এবং যদি কারো মনে হয় যে 13 প্রকার এখনো ধরতে পারিনি স্যার আমি, তাহলে বলো যে 13 প্রকার নামগুলো কে কে ধরতে পারেনি, হাত তোলো এবং বলো। কারণ আমি এরপরে 2জনকে জিজ্ঞাসা করব, ক্লাসের মাঝখানে গিয়ে আবার আমি জিজ্ঞাসা করবো, বলো তো 13 প্রকারের নাম কি কি। কারো কি সমস্যা আছে 13 প্রকার ধরতে, মানে নামটা আপাতত?
কাকে বলে না কি স্যার। এটা আমার দরকার নেই, তুমি নামটা ধরতে পারছো কিনা সেটা আগে বলো। হ্যাঁ, আচ্ছা। তো যদি কেউ হাত তুললা না মানে সবাই ধরতে পেরেছো। আমি যদি ধরবো, আমি স্ক্রিনে ধরে রাখলাম, আরেকবার বলি। পার্শ্ব স্পিচ অনুসারে 7 প্রকার, শুধু প্রোনাউন ফ্রেজ নাই, তাছাড়া বাকি 8 প্রকারের মধ্যে 7 প্রকারেরই ফ্রেজ আছে। নন ফাইনাইট ভার্ব অনুসারে জিরান ফ্রেজ আছে, ইনফিনিটিভ ফ্রেজ আছে এবং পার্টিসিপল ফ্রেজ। এই পার্টিসিপল ফ্রেজের মধ্যে আমরা পাচ্ছি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ এবং পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে আমি যদি এই যে পার্টিসিপল ফ্রেজটাকে বাদ দিয়ে এই তিনটা আর এই দুটা ধরি, তাহলে হচ্ছে এখানে 5 প্রকার। তাহলে 7 আর 5 12, আর প্রিপোজিশনাল ফ্রেজ একটা, সেটা হচ্ছে কি আমাদের 13। এখন এই ফ্রেজ প্রিপোজিশন এবং প্রিপোজিশনাল ফ্রেজ আমি বলেছিলাম একটু ভিন্ন, তাই না? দেখো, একটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ আর একটা হচ্ছে কি ফ্রেজ প্রিপোজিশন, এই দুটা কিন্তু ভিন্ন জিনিস। পার্শ্ব স্পিচ হিসেবে যখন আমরা নামকরণ করব তখন হবে ফ্রেজ প্রিপোজিশন, প্রিপোজিশনাল ফ্রেজ না কিন্তু। হ্যাঁ, আর আলাদা করে যখন আমরা দেখব প্রিপোজিশন দিয়ে গঠিত, তখন আমরা পাবো হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এই হচ্ছে আমাদের টোটাল 13 প্রকার ফ্রেজ। ওকে, এখন আমরা এদের ব্যবহারটা পড়ব ঠিক সেন্টেন্স স্ট্রাকচার অনুসারে। সেন্টেন্সের স্ট্রাকচার 9টা পড়েছিলাম, সবার মাথায় আছে কিনা সেটা আমি এখন কিন্তু এই যেগুলো পড়তে গেলেও কিন্তু ফ্রেজগুলো আবার ঘুরে ফিরে আসবে, সেন্টেন্সগুলো কিন্তু আবার ঘুরে ফিরে আসবে, অতএব এই ব্যাপারটা খুবই ক্লিয়ারলি মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা দেখব হচ্ছে পার্টস অফ স্পিচ অনুসারে ফ্রেজ কত প্রকার সেইটা। প্রথমে আমরা দেখেছিলাম কি নাউন ফ্রেজ, তাই না? পার্টস অফ স্পিচ অনুসারে ফ্রেজ হচ্ছে কয় প্রকার? 7 প্রকার। তার ভিতরে প্রথমটা হচ্ছে নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজকে আমরা টোটাল দুই ভাবে কিন্তু আমরা পাবো। বলছে দেখো, যে ফ্রেজ সেন্টেন্সে নাউনের কাজ করে তাকে আমরা বলছি কি নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ কয় প্রকার বলো তো? নাউন ফ্রেজই, অতএব এর কোনো প্রকারভেদ নাই। কিন্তু নাউন ফ্রেজকে আমরা দুই ভাবে গঠন করব। নাউন ফ্রেজকে আমরা কয় ভাবে গঠন করব বললাম? দুই ভাবে, তাই তো? দুই ভাবে আমরা গঠন করব। এখন কি কি ভাবে, এটা কিন্তু খুবই মনোযোগের সহিত ভাবতে হবে, কারণ এখানেই তোমাদের সেন্টেন্স স্ট্রাকচারে গিয়ে প্রবলেমটা হবে। হ্যাঁ, এখানেই। অতএব সেন্টেন্সে নাউন ফ্রেজকে আমরা দুই ভাবে পাবো। তাহলে নাম হবে নাউন ফ্রেজ, কিন্তু গঠন হবে দুই ভাবে। তাহলে প্রথমটা কিভাবে দেখো, আমি একটু যদি একটা এক্সাম্পল দেখাই। প্রথমেই হবে নাউনকে মানে বেস করে। হ্যাঁ, নাউনকে বেস করে একটা নাউন, তাকে বেস ধরে আমরা যে স্ট্রাকচার গঠন করব, যে ফ্রেজটা গঠন করব, সেটাও হবে নাউন ফ্রেজ। যেমন একটা আমি বললাম, মনে করো বয়। বয় শব্দটা কি বলো তো? এটা নাউন না নাউন ফ্রেজ? নাউন। এটা একটা নাউন, তাই না? আমি বলেছিলাম কি তারপরে আ বয়, এটা একটা কি হয়ে গেল? নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। তখন হচ্ছে কি আ গুড বয়, তাই তো? অথবা আ ভেরি নাউন ফ্রেজ। গুড বয়। এইটা কিন্তু পুরোটা একটা করে ইউনিট হিসেবে কাজ করছে। ফ্রেজ মানে তো সেন্টেন্সের একটা ইউনিট, অতএব সিঙ্গেল ওয়ার্ড দিয়ে হোক অথবা একের অধিক ওয়ার্ড দিয়ে হোক, যদি সেটা একটা ইউনিট হিসেবে কাজ করে সেন্টেন্সের, তাকে আমরা বলছি ফ্রেজ। তাহলে এই পুরোটা মিলে কিন্তু একটা ইউনিট, পুরোটা মিলে একটা ইউনিট, সেটা সিঙ্গেল ওয়ার্ড হোক অথবা একের অধিক ওয়ার্ড হোক। আর এইখানে দেখো তো, এই বয়টাকে যদি আমি সরিয়ে নিই, এর কি কোনো মিনিং আসবে বলো তো? না। এ গুড, এ ভেরি গুড, কিছু আসছে? কোনো মিনিং আসছে? না স্যার। তাহলে আমরা বুঝতেই পারছি এই ফ্রেজের বেসটা কে ছিল। আমি যদি এখানে গুডটা বাদও দিই, তাও কি মিনিং আসবে না বলো তো? হ্যাঁ, দেখো, জি স্যার। হ্যাঁ মিনিং আসবে, কিন্তু একটু মিউট রাখতে হবে, কারো মনে হয় বাইরে তার পাশে খুব সাউন্ড হচ্ছে। হ্যাঁ, মুস্তাফা আজিজ, যাদের বাইরে নিজের কাছে মনে হচ্ছে যে সাউন্ড হচ্ছে, তার আমরা একটু মিউট রাখবো, কারণ ওই সাউন্ডটা এখানে চলে আসছে। ঠিক আছে, এতে সকলের কানে একটু প্রবলেম হবে। তো যাই হোক, তাই বলছে আ ভেরি গুড বয়। তাহলে এখানে আমাদের মূল শব্দ কোনটা বলো তো? এই পুরো যে এখানে 4টা ওয়ার্ড আছে, তার ভিতর মূল ওয়ার্ড কোনটা, যাকে ভিত্তি করে আমরা বাক্যটা বয়। নিয়ে আসছি? বয়। বয়, তাই তো? তাহলে বয়টাই গুড, আবার এ বয়, আর ভেরিটা আসছে গুডের সাথে মিলে, মিলে হচ্ছে আ ভেরি গুড বয়। মানে আমরা একটা ছোট্ট একটা তথ্য পেলাম, সেটা হচ্ছে একজন ভালো ছেলে, এইটা। এখন যদি আমি এর পরেও বলি যে আ ভেরি গুড বয় ইন আওয়ার ভিলেজ, তাহলে আমাদের গ্রামের কি একজন ভালো ছেলে, তাই না? এখন যদি আমি এখানে একটা সেন্টেন্স তৈরি করি, তাহলে কি হি ইজ আ ভেরি গুড বয় ইন আওয়ার ভিলেজ, মানে আমাদের গ্রামের সেই হচ্ছে সবচেয়ে ভালো ছেলে। তাহলে এটা হলো একটা কি সেন্টেন্স হয়ে গেছে। তাহলে এইভাবে ফ্রেজ দিয়ে কিন্তু আমরা মূল সেন্টেন্স স্ট্রাকচারে থাকবো। দেখো, আমরা কিন্তু একটা সেন্টেন্স স্ট্রাকচার এখানে ইউজ করেছি, কেউ কি ধরতে পেরেছো স্ট্রাকচারটা কি, কোন স্ট্রাকচারে হয়েছে? 9টা স্ট্রাকচারের ভিতর দেখো, হি ইজ আ ভেরি গুড বয়, তাহলে এটা কোন স্ট্রাকচারে আসতে পারে?
9টা স্ট্রাকচারের মধ্যে বলো তো, কেউ বলতে পারবা? বলো, একজন বলো শুনি। ভুল হোক সমস্যা নাই। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন কমপ্লিমেন্ট। ভার্ব বলা যাবে না, ভার্ব তো সবই, কিন্তু আমার ভার্বটা বলতে হবে। কি জাতীয় ভার্ব এটা? লিঙ্কিং হ্যাঁ, লিঙ্কিং লিঙ্কিং লিঙ্কিং। ভার্ব। হ্যাঁ, এটাকে আমরা কি বলবো? নাউন কমপ্লিমেন্ট তো বলবো, তার সাথে আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্টও বলবো, তাই না? তাহলে এই ভেরি গুড বয়টা কে? এই ভেরি গুড বয়টা কে? নাউন কমপ্লিমেন্ট। এই হি না? মানে সেটা তো অবশ্যই নাউন কমপ্লিমেন্ট, কিন্তু এটা কাকে বোঝাচ্ছে? এই ভেরি গুড বয়টা কে? হ্যাঁ, হি। সাবজেক্টই তো, তাই না? তাহলে সাবজেক্টেরই যদি একটা পরিপূরক শব্দ হয়, তাকেই যদি নির্দেশ করে, তাহলে সেটাকে আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলি। আর যে সেন্টেন্সে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে তাকে আমরা কি বলি? সেই ভার্বটাকে বলি লিঙ্কিং ভার্ব, তাই না? আর যদি কমপ্লিমেন্টটা কোনো নাউন হয় বা নাউন ফ্রেজ হয়, তাহলে তাকে আমরা কি বলছি? নাউন কমপ্লিমেন্ট। তাহলে এখানে বয় না থেকে একটা এসেছে কি নাউন ফ্রেজ, তারপর এটা তাহলে নাউন কমপ্লিমেন্ট। সিঙ্গেল নাউন থাকলে যদি আমি বলি হি ইজ আ বয়, এটাও যেমন নাউন কমপ্লিমেন্ট, একইভাবে হি ইজ আ গুড বয়, ভেরি গুড বয়, এটাও তেমনি নাউন কমপ্লিমেন্ট। আর ইন আওয়ার ভিলেজ ওটা একটা অ্যাডভার্ব, ওটা নিয়ে আমরা পরে কথা বলবো। তাহলে দেখো, এইভাবে একটা নাউন ফ্রেজ গঠনের জন্য কি কি লাগলো এই জায়গায়। দেখো, কোনো একটি নাউন হেডওয়ার্ডের সাথে, তাহলে নাউন হেডওয়ার্ড মানে এইখানে আমাদের মূল যে শব্দটা হবে নাউন ফ্রেজের, সে হবে নাউন। নাউনটাকে আমরা হেড বা মূল ওয়ার্ড ধরবো, এবং তার সাথে কি কি যুক্ত হতে পারে? ডিটারমিনার, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। এইগুলো যুক্ত হয়ে যে একটা ফ্রেজ গঠন করা হবে তাকে আমরা বলবো কি? নাউন ফ্রেজ। তাহলে কি দাঁড়ালো কথাটা? যে একটা নাউন হেডওয়ার্ডের সাথে ডিটারমিনার, প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার যুক্ত করে আমরা যে একটা একক ফ্রেজ গঠন করব, সেটাকে আমরা বলবো কি? নাউন ফ্রেজ। ঠিক আছে? কেমন? দেখো, এই জায়গায় আমরা যখন শুধু বলছি বয়, তখন সে ছিল সিঙ্গেল একটা ওয়ার্ড। কিন্তু দেখো এখানে বসেছে কি? ডিটারমিনার প্লাস নাউন। এখন ডিটারমিনার কোনগুলো, প্রি মডিফায়ার কোনগুলো, পোস্ট মডিফায়ার কোনগুলো, সেটা নিয়ে আমরা কথা বলবো। তাহলে এইখানে আমাদের হেডওয়ার্ডটা হচ্ছে কিন্তু বয়। সে বয়ের সাথে আমি একটা কি যুক্ত করেছি? এখানে ডিটারমিনার প্লাস নাউন। তাহলে এখানে এ হচ্ছে একটা ডিটারমিনার, আর বয় হচ্ছে কি? হেডওয়ার্ড। তাহলে মিলে কি দাঁড়ালো? এটা হয়ে গেল কি? একটা সিঙ্গেল একটা নাউন ফ্রেজ। একইভাবে দেখো, ডিটারমিনার প্লাস প্রি মডিফায়ার প্লাস হচ্ছে নাউন। তার মানে কি? প্রি মডিফায়ার কোনটা এই জায়গায় বলো তো? এই যে গুড, তাই না? নাউনের মডিফায়ার। তাহলে এটা মিলেও কি? একটা নাউন ফ্রেজ হয়ে গেছে। একইভাবে দেখো, ডিটারমিনার প্লাস প্রি মডিফায়ার প্লাস নাউন, সাথে হচ্ছে কি? পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার কোনটা এই জায়গায়? অফ মাই ভিলেজ। অফ মাই ভিলেজ। তাহলে এটাও মিলে পুরোটাই হচ্ছে কি? একটা অফ নাউন মাই ফ্রেজ। ভিলেজ। তাহলে এইভাবে হলো কি? হি ইজ আ গুড বয় অফ মাই ভিলেজ, সে আমাদের গ্রামের একজন ভালো ছেলে। তাহলে এই পুরোটা মিলে এই যে আ ভেরি এ গুড বয় অফ মাই ভিলেজ, এই পুরোটাই হচ্ছে একটা নাউন ফ্রেজ। আর গুড বয় অফ মাই ভিলেজ পুরোটাই হচ্ছে কি? নাউন ফ্রেজ। এই জায়গায় বয় হলো আমাদের হেডওয়ার্ড, গুড হলো আমাদের প্রিমোডিফায়ার, এ হলো আমাদের ডিটারমিনার, আর অফ মাই ভিলেজ এইটা হলো আমাদের পোস্ট মডিফায়ার, যেটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজগুলো পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করে, মিলে হলো কি? একটা নাউন ফ্রেজ। এই কথা বোঝা গেল এই জায়গাটাতে? দেখো, তাহলে নাউন ফ্রেজ গঠনের জন্য প্রধান ওয়ার্ড কি হবে? হেডওয়ার্ডটা কি কোন পার্সেন্ট স্পিচের হবে বলো? নাউন। নাউনের হবে, তাই তো? হ্যাঁ। এখন এখন ডিটারমিনার কোনগুলো হয় সেগুলো একটু খেয়াল করো। আমি শীটটা যেহেতু দিয়েছি, হয়তোবা তোমাদের কাজ হবে এই ছকটা পুরোটা মুখস্থ করে ফেলা। মানে ডিটারমিনার কোনগুলো কোনগুলো হয়। দেখো, ডিটারমিনার কি কি হতে পারে? আর্টিকেল ডিটারমিনারে কাজ করতে পারে। পজিটিভ অ্যাডজেক্টিভগুলো যেমন হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, নাউন প্লাস অ্যাপোস্ট্রফি, পুরোটাই আমাদের কি? পজিটিভ অ্যাডজেক্টিভ ডিটারমিনারে কাজ করতে পারে। নিউমেরাল যেগুলো আছে সেগুলো ডিটারমিনারে কাজ করতে পারে। কোয়ান্টিফায়ার্স যেগুলো আছে সেগুলো ডিটারমিনারে কাজ করতে পারে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যেগুলো ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এগুলো অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, মানে ডিটারমিনারে কাজ করতে পারে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে দিস, দ্যাট, দোজ, এগুলো কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার হিসেবে কাজ করতে পারে। এছাড়াও ডাব্লিউএইচ ওয়ার্ড যেগুলো কোনো নাউনের আগে বসে, সেগুলো কিন্তু ডিটারমিনারের কাজ করতে পারে। তার মানে এই জাতীয় ওয়ার্ডগুলো সবই হচ্ছে কি? কোনো নাউনের পূর্বে বসে কিসের কাজ করে? ডিটারমিনারের কাজ করে, মানে ডিটারমাইন করে, তাই তো? আর ডিটারমিনারের সম্পর্ক কার সাথে? এই যে হেডওয়ার্ড নাউনের সাথে। তাহলে নাউন ফ্রেজের হেডওয়ার্ড হচ্ছে কে বলো? নাউন ফ্রেজের হেডওয়ার্ড হচ্ছে কে? নাউন। নাউন। হুম।
এবার নাউনের প্রি মডিফায়ার হিসেবে আমরা ব্যবহার করি কি, দেখো এখানে খেয়াল করো, নাউনের প্রি মডিফায়ার হিসেবে আমরা কি কি ব্যবহার করতে পারি, যেই বসুক না কেন সেই ওয়ার্ডটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ, মানে নাউনের প্রি মডিফায়ার যেই হবে সে হবে কি অ্যাডজেক্টিভ। এখন এই জায়গাতে অ্যাডজেক্টিভ বসতে পারে, নাউন অ্যাডজেক্টিভ বসতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল বসতে পারে, পাস্ট পার্টিসিপল বসতে পারে। তার মানে নাউনের পূর্বে কোনো সরাসরি অ্যাডজেক্টিভ বসতে পারে, বা নাউনের পূর্বে অন্য কোনো একটা নাউন বসে, দেখো কোনো নাউন যা পরবর্তী নাউনকে প্রি মডিফাই করে তাকে আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ। মানে সে জন্মগতভাবে অ্যাডজেক্টিভ নয়, কিন্তু তারপরও সে একটা নাউনের আগে বসেছে, বসে ওই নাউনকে যখন মডিফাই করছে তখন তাকে আমরা ওই নাউনটাকে আর নাউন বলছি না, বলছি নাউন অ্যাডজেক্টিভ। এছাড়াও রয়েছে প্রেজেন্ট পার্টিসিপল, মানে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন আমরা কোনো নাউনের আগে বসাবো সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। একইভাবে ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটা কোনো নাউনের আগে বসে নাউনকে মডিফাই করবে তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে প্রি মডিফায়ার হিসেবে নাউনের পূর্বে এই চারটা জিনিস বসতে পারে, এই চারটা জিনিস বসতে পারে। কি কি বসতে পারে বলো তো কেউ একজন, এখানে দেখে দেখে পড়ো কি কি বসতে পারে। adjective, হ্যাঁ, adjective, non-adjective, হুম, present participle, past participle. পাস্ট পার্টিসিপল, এই চারটা জিনিস আমাদের প্রি মডিফায়ার হিসেবে নাউনের আগে বসতে পারে। আর ডিটারমিনার হিসেবে কি কি বসতে পারে একজন একটু রিডিং দাও দেখি। ডিটারমিনার হিসেবে সাতটা জিনিস এখানে বসতে পারে, সেগুলো শুধু শুধু এই নামগুলো বললে হবে, তার ভিতরের পয়েন্টগুলো বলার দরকার নেই। হ্যাঁ, একজন পড়ো। আর্টিকেল, Articles, হ্যাঁ, একজন বলো। হ্যাঁ, কে বলবা হাত তুলে দেখে আমি তাকে একজনকে অনুমতি দিই, তা নাহলে আবার দুইজন পড়লে হবে না। হ্যাঁ, আচ্ছা নিষ্পাপ মা বলো, নিষ্পাপ। আচ্ছা আমি স্ক্রিনে নিয়ে আসছি। বলো। articles, possessive adjectives, Articles, হ্যাঁ, তারপরে possessive adjective, তারপর numerals, হ্যাঁ, নিউমেরাল, quantifier, হ্যাঁ, distribute, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, demonstrative pronoun, হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর W words. ডাব্লিউএস ওয়ার্ড, এইগুলো হচ্ছে আমাদের ডিটারমিনার হিসাবে কাজ করে, তাই তো। এবার প্রি মডিফায়ার ফর অ্যাডজেক্টিভ, এই যে আমরা যেখানে অ্যাডজেক্টিভ ইউজ করছি না, এই অ্যাডজেক্টিভের আবার ইন্টেন্সিফায়ার হিসাবে যেগুলোকে আমরা বলে থাকি কি, দেখো অ্যাডজেক্টিভের পূর্বে বসে যদি অ্যাডজেক্টিভকে মডিফাই করে তখন সেইগুলোকে আমরা বলে থাকি অ্যাডভার্ব অথবা ইন্টেন্সিফায়ার অর মিটিগেটর। ইন্টেন্সিফায়ার অথবা মিটিগেটর, ইন্টেন্সিফায়ার এবং মিটিগেটর মানে বুঝো? হুম, মিটিগেটর কি আর ইন্টেন্সিফায়ার কি? যেমন এখানে তো আমরা বলতাম হি ইজ আ বয়, তাই তো। এটাকে যখন আমরা বলছি হি ইজ আ গুড বয়, এখন গুডটা কেমন, বেশি ভালো না কম ভালো, আমরা কি কিছু ইউজ করেছি? আমি যখন বলছি, না। যখন বললাম ভেরি গুড বয়, তখন কি গুডটা কি বেশি হয়ে গেল না কমে গেল? বেশি হয়ে গেল। একটু হয়ে গেল। এখন যদি আমি যেটা লিখি লেস গুড বয়, তখন কমে গেল। গুডটা কমে গেল, তাই তো। কমে গেছে। তাহলে এইগুলো লেস বা ভেরি, এগুলো হচ্ছে এক জাতীয় অ্যাডভার্ব, যারা কি করে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে বসে তাদের হয় ইন্টেন্সিটি বাড়িয়ে দেয় আর না ইন্টেন্সিটি কমিয়ে দেয়, ঠিক আছে তো। তাহলে ইন্টেন্সিটি বাড়িয়ে দেওয়া মানে কি ইন্টেন্সিফায়ার, কমিয়ে দেওয়া মানে কি মিটিগেটর, মানে কমিয়ে দেওয়া, মিটিগেট করা, ঠিক আছে তো। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভের মডিফায়ার কিন্তু। তাহলে আমরা পাচ্ছি যে নাউনের পূর্বে একটা প্রি মডিফায়ার বসে, এই প্রি মডিফায়ার যে আছে তারও আবার প্রি মডিফায়ার বসতে পারে, যেগুলোকে আমরা বলছি অ্যাডভার্ব, ঠিক আছে তো। মানে অ্যাডজেক্টিভের মডিফায়ার হিসাবে তারা হচ্ছে অ্যাডভার্ব বা ইন্টেন্সিফায়ার বা মিটিগেটর। এইভাবে আমরা কিন্তু পেতে পারি, যেটা আমরা এই ছকের কত নম্বরে পেয়েছি, 2 নম্বরে পেয়েছি। তাহলে প্রথমে ডিটারমিনার, তারপরে পাচ্ছি প্রি মডিফায়ার ফর অ্যাডজেক্টিভ, মানে এইখানে যে অ্যাডজেক্টিভ হবে তারই প্রি মডিফায়ার। আর এখানে কি বসতে পারে দেখো, ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাডভার্ব বসতে পারে এই জায়গায়, বলছে পরবর্তী অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করে। তাহলে বিভিন্ন ধরনের অ্যাডভার্ব বসে সেইগুলো এই যেখানে যে আমরা অ্যাডজেক্টিভ পাবো এই অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। তাহলে আমরা 3-4টা বিষয় পেয়ে গেলাম। তাহলে হেডওয়ার্ডকে যদি আমরা কেন্দ্র ধরি তাহলে তার পূর্বে কয়টা জিনিস বসতে পারে, তার পূর্বে কয়টা জিনিস বসতে পারে, 1 2 3, তাই তো, 3টা জিনিস। ঠিক হেডওয়ার্ডের পূর্বে থাকতে পারে প্রি মডিফায়ার, আবার প্রি মডিফায়ারের পূর্বে থাকতে পারে তার প্রি মডিফায়ার, আর নাউনের সাথে রিলেটেড কোনো ডিটারমিনার থাকতে পারে। এই হলো আমাদের টোটাল 3টা জিনিস হেডওয়ার্ডের আগে। হেডওয়ার্ডের পরে আবার পোস্ট মডিফায়ার থাকতে পারে, আর এই পোস্ট মডিফায়ার হিসাবে এখানেও অ্যাডজেক্টিভ থাকে। তার মানে নাউনকে প্রি মডিফাই করুক আর পোস্ট মডিফাই করুক তাকে আমরা অ্যাডজেক্টিভে বলে থাকি, নাকি? নাউনকে যে মডিফাই করে তাকে আমরা কি অ্যাডজেক্টিভ বলি। অতএব নাউনের সে পূর্বে বসুক আর নাউনের সে পরে বসুক, ঠিক আছে। তাহলে এখন এই পোস্ট মডিফায়ার হিসেবে কি কি বসতে পারে আমরা একটু মাথায় রাখি।
প্রিপোজিশনাল ফ্রেজ বসতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বসতে পারে, পাস্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল ফ্রেজ বসতে পারে, এছাড়াও অ্যাডজেক্টিভ ক্লজ বসতে পারে। তাহলে কয়টা জিনিস পেলাম এই জায়গায় আমরা? প্রিপোজিশনাল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল ফ্রেজ, অথবা অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেগুলোকেই বসাই না কেন এই সবগুলোরই পার্টস স্পিচ হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। সে প্রিপোজিশনাল ফ্রেজ হোক সেও অ্যাডজেক্টিভের কাজ করবে, প্রেজেন্ট পার্টিসিপল হোক সেও অ্যাডজেক্টিভের কাজ করবে, পাস্ট পার্টিসিপল হোক আর অ্যাডজেক্টিভ ক্লজ হোক, সবাই কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে, কারণ তারা এই নাউনকেই মডিফাই করছে, কিন্তু পিছন থেকে নাউনকেই মডিফাই করছে। আমি একটা উদাহরণ দিয়ে দিই, যেমন বললাম যে আই স আ বার্ড, আমি একটা পাখি দেখলাম। এখানে নাউন ফ্রেজ কোনটা বলো তো? A bird. আ বার্ড হচ্ছে নাউন A ফ্রেজ। bird. হ্যাঁ, এখন আমি এই জায়গায় আরেকটা প্রি মডিফায়ার লাগালাম, আই স আ ফ্লাইং বার্ড। আমি একটা পাখি দেখলাম, এখন পাখিটার অবস্থা কি বলো? উড়ন্ত। উড়ন্ত পাখি। তাহলে এটা হলো কি? পাখিটা উড়ছে। দেখো, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল করে ফেলেছি, তাই না? আমরা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল করে ফেলেছি, অতএব এটা হলো কি? প্রি মডিফায়ার। এটা এক ধরনের অ্যাডজেক্টিভ, কিন্তু আমি তো এভাবে বলতে পারি যে আই স আ বার্ড ফ্লাইং, আমি একটা পাখিকে উড়তে দেখলাম। একটা হচ্ছে আমি একটা উড়ন্ত পাখি দেখলাম, আর একটা পাখিকে উড়তে দেখলাম। দুটার মধ্যে কি ইমেজে কোনো পার্থক্য আছে? অর্থের কোনো পার্থক্য আছে? না, নাই। না। দুটারই কিন্তু একই। তাহলে এইখানে যে ফ্লাইংটা, এটা কি প্রি মডিফায়ার হলো না পোস্ট Post মডিফায়ার হলো? modifier. Post modifier. Post modifier. এখন দেখো, আমি যদি বলি আই স আ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, আমি আকাশে উড়তে দেখলাম, আবার বললাম কি আই স আ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। দেখো, দুটার কিন্তু অর্থ একই। এখানে শুধু আমাদের প্রেজেন্ট পার্টিসিপল যেটা ছিল সেইটা হেড ওয়ার্ডের আগে বসেছে, আর নাই হেড ওয়ার্ডের পরে বসেছে। পরে বসে তার অবস্থা নির্দেশ করছে, না কি অবস্থা, মানে কি অবস্থায় পাখিটাকে দেখলাম আমি। তাহলে এইভাবে আমরা একটা নাউন ফ্রেজকে গঠন করতে পারি একটা হেডওয়ার্ড নাউনকে কেন্দ্র করে, তার আগে পিছে মডিফায়ার যুক্ত করে। তাহলে বলো তো, এই দুটো সেন্টেন্সেই আমাদের নাউন ফ্রেজ, টোটাল নাউন ফ্রেজ কোনটা? টোটাল নাউন ফ্রেজ কোনটা? A bird. না, পুরোটাই, তাই তো। আ ফ্লাইং বার্ড, Yes, sir. এটা একটা। আরেকটা হচ্ছে আ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, এখানে আবার পুরোটা, কিন্তু এখানে আ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই এইটুকু হলো আবার পুরোটা নাউন ফ্রেজ, আর এখানে শুধু হচ্ছে আ ফ্লাইং বার্ড, এটা একটা আমাদের নাউন ফ্রেজ। ঠিক আছে, তো এই ইন দ্য স্কাই, এই ইন দ্য স্কাই আর এই ইন দ্য স্কাই এর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, যে পার্থক্যটা আমরা পরের ফ্রেজগুলো শিখতে শিখতে বুঝবো। ঠিক আছে, তাহলে আমি একটু আগে পিছের এই নাউন ফ্রেজটা কিন্তু যেহেতু জরুরি, আমি পুরো কথাটা কিন্তু বুঝিয়ে দিলাম। কারো কি মাথায় সেট আপ হয়েছে আপাতত এই ছকটা, উপরের যে কাজটা, উপরের যে ছকটা কি কি থাকতে পারে? ভিতরের গুলো মুখস্থ করে ফেলবা। তোমাদের একটা কাজ দিলাম আমি, হোমওয়ার্ক, সেটা হলো এই নাউন ফ্রেজের এই যে কথাগুলো যে আছে না, এই পুরোটা তোমরা খাতায় আগে ড্র করবা। পুরো একটা টেবিল টানবা, টানার পর এখানে যেভাবে আছে সেইভাবে দেখে দেখে লিখবা। লেখার পরে ছবি তুলে সবাই আমার ইনবক্সে জমা দিবা। মানে তোমাদের একবার করে এটা লেখায় নেওয়া আমার কাজ। ঠিক আছে? Okay, sir. হ্যাঁ, সবাই এটা লিখে লিখে আমাকে জমা দিবা। তাহলে পোস্ট মডিফায়ার হিসেবে কি কি বসে, একজন আমাকে একটু রিডিং পড়ে দাও। বলো। Prepositional phrase. হ্যাঁ, তারপর আচ্ছা, ছেলেদের মধ্যে কে বলছো সে বলে দাও। Present participle verb. হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তাই তো? Yes, sir. তারপর Past participle. Past participle phrase. আচ্ছা Adjective clause. আচ্ছা, তাহলে এই চারটা জিনিস আমাদের পোস্ট মডিফায়ার হিসেবে বসতে পারে। আগামী দিন আমি পুরো সবটা মুখস্থ চাই সবার কাছ থেকে। ঠিক আছে, আস্তে আস্তে আমরা সব বুঝে যাব, টেনশন করার কোনো কারণ নেই। শুধু তোমাদের কাজ হলো যেগুলো বলছি সেগুলো মাথায় ধীরে ধীরে নিয়ে নাও, মাথা তার মতো করে সেট আপ করে নিবে। আচ্ছা, এটা গেল। তাহলে এখন আমরা প্রথম আমরা যেহেতু নাউন ফ্রেজকে দুই ভাবে গঠন করব, তাহলে প্রথম ভাবে আমরা যে গঠনটা করলাম সেটা হচ্ছে নাউনকে হেডওয়ার্ড ধরে তার আগে পিছে ডিটারমিনার, প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার যুক্ত করে যে ফ্রেজটা পাবো সেটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। সেটা সেন্টেন্সে ব্যবহার করলেও সে নাউন ফ্রেজ, সেন্টেন্সে ব্যবহার না করলেও সে নাউন ফ্রেজ, তাই না? এই যে আ গুড বয়, এটা যদি আমি কোনো সেন্টেন্সে ব্যবহার না করেই বলি, তাও কি বোঝাচ্ছে না এটা নাউন ফ্রেজ? বলো, আ গুড বয় কি একটা নাউন ফ্রেজ, এটা দেখেই বুঝতে পারছি আমরা, তাই না? এটা সেন্টেন্সে ব্যবহার করা লাগেনি, এমনিতেও কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু এবার আমরা দ্বিতীয় যে উপায়টা,
দ্বিতীয় যে উপায়টা আমরা ব্যবহার করব সেই উপায়টা আবার গঠনের উপরে ডিপেন্ড করছে না, কি দিয়ে গঠিত হয়েছে সেটা দিয়ে ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে সেন্টেন্সে কোথায় আমরা ব্যবহার করব তার উপরে। ঠিক আছে, সেন্টেন্সের কোথায় আমরা ব্যবহার করব তার উপরে ডিপেন্ড করবে যে আসলে এটা নাউন ফ্রেজ হয়েছে কিনা। এখন আমরা একটু সেন্টেন্স স্ট্রাকচারে আসি। হ্যাঁ, আমাদের কি 9টা সেন্টেন্স স্ট্রাকচারের কথা মনে আছে? আমাদের বেসিক সেন্টেন্স স্ট্রাকচারটা কি ছিল দেখো, সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট অথবা এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে পার্সন স্পিচের সাথে মেলাই তাহলে কোন দুইটা পার্সন স্পিচ যেগুলো সেন্টেন্সে সরাসরি আমরা পাচ্ছি বলো, কোন দুইটা পার্সন স্পিচকে আমরা সেন্টেন্সে সরাসরি পাচ্ছি? ধরতে পারেন এই জায়গায় অবজেক্ট অ্যাডভার্ব। অবজেক্ট বলে কোনো পার্সন স্পিচ আছে? না, অবজেক্ট বলে কোনো পার্সন স্পিচ আছে? কমপ্লিমেন্ট বলে কোনো পার্সন স্পিচ আছে? সাবজেক্ট বলে কোনো পার্সন স্পিচ আছে? ভার্ব আর অ্যাডভার্ব। এই যে দেখো ক্লিয়ার ভাবে আমরা দেখতে পাচ্ছি যে পার্সন স্পিচ নামে আমরা যে দুটো পার্ট পাচ্ছি সেই দুটো হলো ভার্ব আর অ্যাডভার্ব। বাকি যে তিনটা আছে একটু মিউট রাখো, মিউট রাখো। জান্নাতুল মাওয়া, তোমার মনে হয় ইয়ারফোন ইউজ করছো না? হ্যাঁ, আমি তো কথাই বলতে পারবো না তুমি অফ না করলে। জান্নাতুল মাওয়া, তুমি একটু মিউট রাখো। কারণ যারা ইয়ারফোন ইউজ করছে না তারা ওপেন করলেই কিন্তু আমি আর কথা বলতে পারবো না, কারণ আমার কথা আবার রিপিট হবে আমার কাছে। আচ্ছা, তাহলে বলছি কি যে পার্সন স্পিচের দুইটা পার্সন স্পিচ রয়েছে যেগুলো আমরা সেন্টেন্সে সরাসরি পাচ্ছি, ভার্ব এবং অ্যাডভার্ব। তার মানে এগুলোতে ভার্বের জায়গায় শুধু ভার্বই বসে আর অ্যাডভার্বের জায়গায় শুধু অ্যাডভার্বই বসে, অন্য কোনো পার্সন স্পিচ বসতে পারে না। কিন্তু যেগুলোতে আমরা ভিন্ন নাম পেয়েছি, পার্সন স্পিচ থেকেও ভিন্ন নাম, সেই নাম দুটো হলো কি সাবজেক্ট, কমপ্লিমেন্ট এবং হচ্ছে কি অবজেক্ট। ঠিক আছে, তার মানে এই এই জায়গাগুলোতে ভিন্ন ভিন্ন পার্সন স্পিচ বসতে পারে, ভিন্ন ভিন্ন পার্সন স্পিচ বসতে পারে। এই জন্য আমরা সরাসরি এখানে পার্সন স্পিচের নাম পাই নাই। কি কথাটা কি বোঝা গেল আমার, যে কেন এদের নামটা পার্সন স্পিচ অনুসারে হয়নি? কি বুঝতে পারছো? হ্যাঁ, দু একজন একটু কথা বলো। স্যার আরেকবার বলেন। হ্যাঁ, বলছি এদের নামে আমরা কেন সরাসরি পার্সন স্পিচ শব্দটা ব্যবহার করতে পারিনি, মানে এখানে সরাসরি আমরা কেন নাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এই শব্দগুলো ইউজ করতে পারিনি। যেমন ভার্বের জায়গায় আমি সরাসরি ভার্ব বলেছি, অ্যাডভার্বের জায়গায় আমি অ্যাডভার্ব বলেছি, কিন্তু সাবজেক্টের জায়গাতে আমরা কোনো পার্সন স্পিচের নাম বসাতে পারিনি কেন? সাবজেক্টে নাউনও বসে, প্রোনাউনও বসে। হ্যাঁ হ্যাঁ, মানে ভিন্ন ভিন্ন, এই মানে মূল কারণে। কথা হলো একের অধিক পার্সন স্পিচ এখানে বসতে পারে। কমপ্লিমেন্টেও একের অধিক পার্সন স্পিচ বসতে পারে। যদি শুধু নাউনই বসতো তাহলে আমরা এখানে সরাসরি নাউন নাম দিতাম। অবজেক্টে যদি শুধু নাউনই বসতো তাহলে আমরা নাউন নাম দিতাম, যেখানে নাউনই বসে। এই কারণেই, তাই না, ভার্বের জায়গায় শুধু ভার্ব বসে, এই জন্য ভার্ব নামটা আমরা সরাসরি ইউজ করেছি। অ্যাডভার্বের জায়গাতে শুধু অ্যাডভার্ব বসে, তাই আমরা অ্যাডভার্ব নামটা ইউজ করেছি। কিন্তু সাবজেক্টের জায়গাতে ভিন্ন পার্সন স্পিচ ব্যবহার হয়। তাহলে সাবজেক্টে কোন কোন পার্সন স্পিচ বসতে পারে সেটা আমরা একটু দেখি। সাবজেক্টে বসে কি বলতো, নাউন এবং অথবা প্রোনাউন। একইভাবে অবজেক্টে বসে কে, নাউন অথবা প্রোনাউন। আর কমপ্লিমেন্টে বসে কে, কমপ্লিমেন্ট কিন্তু আমরা পড়ে ফেলেছি অলরেডি, সেখানে কি কি বসতে পারে, নাউন নাউন ফ্রি, প্রোনাউন বসতে পারে, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বসতে পারে, অ্যাডভার্ব। অ্যাডভার্ব বসতে পারে, তাই তো? দেখো এতগুলো জিনিস কিন্তু আমরা পেতে পারি। এই তাহলে এই তিনটা জায়গায় রয়েছে যেখানে একের অধিক পার্সন স্পিচ বসছে। যেমন সাবজেক্টে নাউনও বসতে পারে, প্রোনাউনও বসতে পারে, অবজেক্টে নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে, কমপ্লিমেন্টে নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে এবং অ্যাডভার্ব বসতে পারে। তাহলে এখন নাউন তাহলে কোথায় কোথায় বসতে বলো তো? সেন্টেন্সের নাউন কোথায় কোথায় বসতে পারে? সব জায়গায় স্যার। না, সব জায়গায় না, এই যে তিনটা জায়গায়। সাবজেক্টে বসতে পারে নাউন, অবজেক্টে বসতে পারে আর অবজেক্টে বসতে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টে বসতে পারে। ভার্বের জায়গায় তো নাউন বসতে পারে না, অ্যাডভার্বের জায়গায় তো নাউন বসতে পারে না, তাই না? তাহলে পাঁচটা পার্ট রয়েছে, একটা সেন্টেন্সকে ভাঙলে আমরা সর্বোচ্চ পাঁচটা আলাদা আলাদা নাম পাবো। এর ভিতরে তিনটা জায়গা রয়েছে যেখানে নাউন বসতে পারে, আর নাউন যেখানে বসতে পারে সেখানে অটোমেটিক প্রোনাউন বসতে পারে।
অতএব নাউন যেখানে বসতে পারে সেখানে প্রোনাউনও বসতে পারে, তাই না? তো সেই হিসেবে আমরা বুঝতে পারছি যে সেন্টেন্স স্ট্রাকচারে আমরা স্পেশাল 3টা জায়গা পাই, যে 3টা জায়গাতে আমরা নাউন ব্যবহার করে থাকি। তার মানে সাবজেক্টে যদি প্রোনাউন বাদে অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করি তাহলে সেটা কি কি হবে বলো তো? নাউন মানে প্রোনাউন বাদে সাবজেক্টে যদি কোনো শব্দ বা ফ্রেজ বসে তাহলে সেটা কি কোন পার্সেন্টেজ হবে? নাউন হবে। নাউন হবে নিশ্চয়ই। হবে। একইভাবে অবজেক্টে আমরা যদি প্রোনাউন বাদে অন্য কোনো পার্সেন্টেজ ইউজ করি তাহলে সেটা অবশ্যই নাউন হবে, তাই না? হ্যাঁ, তাহলে এইভাবে আমরা একটু খেয়াল করব যে টোটালি আমরা নাউনকে পাচ্ছি প্রথমত সেন্টেন্সের এই 3টা জায়গাতে। তাহলে নাউনের অবস্থান, তাই তো? প্লেস অফ নাউন, তাহলে প্রথমে কোথায়? সাবজেক্ট। দ্বিতীয়ত কোথায়? অবজেক্ট। তৃতীয়ত কোথায়? কমপ্লিমেন্ট। আরো 2টা জায়গা রয়েছে, নাউনকে ব্যবহার করার আরো 2টা জায়গা রয়েছে। সেই জায়গা 2টা সম্পর্কে কি তোমাদের জানা আছে? একটা হচ্ছে আমরা প্রিপজিশন পেয়ে আসলাম কিন্তু এর আগে, তাই না? প্রিপজিশনাল অবজেক্ট। তাহলে অবজেক্ট হিসেবে আমরা নাউনকে 2 জায়গাতে পাই। একটা হচ্ছে ভার্বের অবজেক্ট, যেটা আমরা বলছি কি ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট, অবজেক্ট অফ ট্রানজিটিভ ভার্ব। তাহলে অবজেক্ট অফ ট্রানজিটিভ ভার্ব অথবা অবজেক্ট অফ প্রিপজিশন, আমি এটা এইভাবে লিখি তাহলে সুবিধা হবে। একটু মিউট রাখো, কারো মনে আনমিউট করা আছে, সাউন্ড হচ্ছে তোমার। হ্যাঁ, তাহলে হচ্ছে অবজেক্ট হিসেবে আমরা কয় জায়গা পাবো বলো তো নাউনকে? অবজেক্ট হিসেবে কয় জায়গায়? 2 জায়গায়। 2 জায়গায়, তাই তো? অবজেক্ট অফ ট্রানজিটিভ ভার্ব আর অবজেক্ট অফ প্রিপজিশন। প্রিপজিশন। তাহলে প্রিপজিশনের পরে যদি কোনো ওয়ার্ড বসে সেটা হয় প্রোনাউন হবে, না হয় নাউন হবে। আরেকটা হচ্ছে কমপ্লিমেন্টে তো আমরা নাউন পাই। আরেকটা ব্যাপার রয়েছে, সেটাকে বলা হচ্ছে, আমরা যেটাকে বলে থাকি অ্যাপোজিশন। নাউন ইন, এটার সাথে কি পরিচয় আছে আমাদের? বা অ্যাপোজিটিভ? ইয়েস স্যার। অ্যাপোজিটিভ, তাই তো? এটা কি জিনিস বলো তো? ওটা হচ্ছে কোনো একটা বস্তুর ভালোভাবে পরিচয় দেওয়ার জন্য আরো অতিরিক্ত কিছু যোগ করা। হ্যাঁ, কোথায় যোগ করা? কোন জায়গাতে, কিভাবে? নাউনের সাথে। আমরা নাউন যেটা ইউজ করব, তাই তো? কোনো একটা নাউন যখন ইউজ করব, মনে করো আমি লিখলাম বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, তাই তো? আচ্ছা, বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, আমি এইভাবে দিই, ইজ মাই মাদারল্যান্ড। বাংলাদেশ আমার মাতৃভূমি। এখন কেউ প্রশ্ন করতে পারে বাংলাদেশ সেটা আবার কি? সেটা আবার কি? অনেকেই বাংলাদেশের নাম চিনে না, সারা পৃথিবীতে এমনও আছে, তাই তো? যে বাংলাদেশ নামটাও জানে না। তাহলে আমরা তখন এই বাংলাদেশের পরিচয়কে নির্দেশ করার জন্য, আশরাফুল একটু মিউট রাখো, মানে তোমাদের যাদের দয়া করে ইয়ারফোন নাই, হ্যাঁ, তারা একটু মিউট রাখবে, আমি বারবারই বলছি। তা না হলে, আর অথবা কথা বলার পর তুমি ওটাকে আবার আনমিউট করে আবার মিউট করে ফেলবা, হ্যাঁ? তা না হলে সাউন্ডটা কিন্তু এসে যাচ্ছে তোমার ওদিক থেকে। হ্যাঁ, এতে দেখা যাচ্ছে একটা ডিস্টার্বিং একটা ইয়ে তৈরি হবে। তাহলে কি হচ্ছে? বাংলাদেশ আ স্মল কান্ট্রি, তাই তো? কান্ট্রি অফ সাউথ এশিয়া। তাহলে বাংলাদেশের একটা পরিচয় আমরা এখানে দিলাম না? দেখো তো এখানে বাংলাদেশের পরিচয় কোনটা? নতুন তথ্য নিয়ে আসলাম কোনটা? স্মল কান্ট্রি অফ সাউথ Country of এশিয়া। South Asia. তাই তো? তাহলে এই যে আমরা ইউজ করলাম, এইটুকু হচ্ছে কি আমাদের, দেখো কমা দিয়ে কিন্তু আলাদা করা হয়েছে, 2 সাইডে কমা দিয়ে কিন্তু আমরা আলাদা করে ফেলেছি। মানে এইটুকু আমাদের সেন্টেন্সের কোনো অংশ না, এটুকু না থাকলেও আমার সেন্টেন্স হবে। কিন্তু অতিরিক্ত তথ্য হিসাবে নাউনটাকে ক্ল্যারিফাই করার জন্য আমি যে বাড়তি তথ্যটুকু নিয়ে এসেছি সেটাকে বলছি হচ্ছে অ্যাপোজিশন। ঠিক আছে? নাউন ইন অ্যাপোজিশন, নাউনের পাশে বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে, এই জন্য এটাকে বলছি অ্যাপোজিশন। তাহলে অ্যাপোজিশন অংশেও আমাদের নাউন বসে, অ্যাপোজিশন অংশেও কি বসে এখানে? নাউন। এখন দেখো তো, আমরা এখানে টোটাল 3 জায়গাতে নাউন বসিয়েছি এই সেন্টেন্সে, কেউ কি ধরে দিতে পারবা? এই সেন্টেন্সে আমরা 3 জায়গাতে নাউন বসিয়েছি, কোন কোন জায়গাতে? বাংলাদেশ, হ্যাঁ, সাউথ এশিয়া আর মাদারল্যান্ড। হ্যাঁ, প্রথমে হচ্ছে কি বাংলাদেশ, এটা কি অবস্থানে বসেছে?
সেন্টেন্সের সাবজেক্টের অবস্থানে Subject. তাই তো? আর এই যে একটা ফ্রেজ আমরা বসিয়েছি আ স্মল কান্ট্রি অফ সাউথ এশিয়া, এটা কি অবস্থানে বসেছে? অ্যাপোজিশন। অ্যাপোজিশন। আর মাই মাদারল্যান্ড এটা কোন অবস্থানে বসেছে? কমপ্লিমেন্ট নেই। হ্যাঁ, এটা কি মাই মাদারল্যান্ড দিয়ে কাকে নির্দেশ করা হচ্ছে? বাংলাদেশকে বাংলাদেশকে। তাহলে সাবজেক্টকে যে নির্দেশ করে সেটা হয় কি? কমপ্লিমেন্ট হয় না? সাবজেক্টই Yes, কমপ্লিমেন্ট। sir. তাহলে এটা কমপ্লিমেন্ট হিসেবে বসলো। সেটা নাউন কমপ্লিমেন্ট হোক বা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, কিন্তু সেটা সাবজেক্টিভ মানে কি কমপ্লিমেন্ট হিসেবে বসলো। তার মানে আমরা এখানে তিনটা জায়গাতে নাউন পেয়েছি। সাবজেক্টে নাউন পেয়েছি, অ্যাপোজিশনে নাউন পেয়েছি, আবার মাই মাদারল্যান্ড এই ব্যাপারটা কিন্তু আমি পেয়েছি, তাই না? হুম। আর আরেকটা আছে এই জায়গায়, সেটা যদি একটু কেউ বের করে দিতে পারো। দেখো এই যে সাউথ এশিয়া, এই কান্ট্রি, না কান্ট্রি তো আছে, এটা তো কান্ট্রি। না কান্ট্রি তো আছে, আ স্মল কান্ট্রি এটা তো হয়ে গেছে। কিন্তু এই যে দেখো সাউথ এশিয়া, এটা কার পরে বসেছে বলো তো? সাউথ এশিয়া প্রিপজিশনের পর। প্রিপজিশনের অবজেক্ট। হ্যাঁ, তাহলে প্রিপজিশন অবজেক্ট না? এই যে দেখো প্রিপজিশনের পরে বসছে, ঠিক আছে? অবজেক্ট অফ প্রিপজিশন। তারপরে দেখো আমরা চারটা জায়গাতে কিন্তু আমরা নাউনের অবস্থান পেয়ে গেছি অলরেডি। আরেকটা জায়গা আর এখানে আছে, সেটা কোনটা? ট্রানজিটিভ ভার্বের, তাই না? হ্যাঁ, তাহলে আমি যদি এখন মনে করি যে আমি একটা সেন্টেন্স তৈরি করব যেখানে আমি অবজেক্টকে বসাবো, অবজেক্ট হিসেবে বসাবো। যেমন বললাম আই লাভ বাংলাদেশ, তাই তো? আই লাভ বাংলাদেশ। সেটা কি? বাংলাদেশটা কি? আ স্মল কান্ট্রি অফ সাউথ এশিয়া। মনে করি আমি এই অংশটুকু বাদ দিলাম এবং দিয়ে বললাম অ্যান্ড ইজ মাই মাদারল্যান্ড, তাই তো? আই লাভ বাংলাদেশ, আই স্মল কান্ট্রি অফ সাউথ এশিয়া অ্যান্ড মাই মাদারল্যান্ড। মনে করো আমি এইভাবে একটু বললাম। বা আমি যদি সেন্টেন্সটাকে মনে করি যার একটা জিনিসটা তৈরি করবো যে অ্যান্ড বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড। আমি এটা অবশ্য সেন্টেন্সটা মেলাতে পারছি না, আমি এটা দরকার নেই, আমি এটা ফুল স্টপ দিয়েই কাজটা করি। হ্যাঁ, তাহলে এইখানে দেখো আমি বাংলাদেশকে দুইবার ইউজ করেছি, বাংলাদেশ শব্দটাকে আমি দুই জায়গায় ইউজ করেছি। দুইটা কি একই অবস্থানে বসেছে না ভিন্ন ভিন্ন অবস্থানে বসেছে? ভিন্ন একটা সাবজেক্ট, ভিন্ন ভিন্ন হ্যাঁ, একটা সাবজেক্ট একটা অবজেক্ট। তাহলে অবজেক্ট। এখানে বাংলাদেশ হলো অবজেক্টে বসেছে, কারণ এটা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট, তাই না? লাভ আই লাভ বাংলাদেশ। আর এইখানে বাংলাদেশ বসেছে সাবজেক্ট অপশনে, এইখানে বসেছে বাংলাদেশ সাবজেক্ট অপশনে, তাই না? এখানে মাই মাদারল্যান্ড হচ্ছে কমপ্লিমেন্ট অপশনে, আর স্মল কান্ট্রি অফ সাউথ এশিয়া এটা হচ্ছে আমাদের অ্যাপোজিশনে বসেছে, আর সাউথ এশিয়া বসেছে প্রিপজিশনাল ফ্রেজ হ্যাঁ। হিসেবে। তাহলে কি টোটাল আমরা পাঁচটা জায়গাতে পেয়েছি কিনা নাউনকে এই জায়গায়? দেখো টোটাল আমি কিন্তু পাঁচটা জায়গাতে নাউনকে পেয়েছি কিনা? পেয়েছি। ইয়েস হ্যাঁ। স্যার। এখন এই পাঁচটা জায়গাতে আমরা যদি সিঙ্গেল ওয়ার্ড পাই তাহলে সেটা হবে নাউন, আর যদি সিঙ্গেল ওয়ার্ড না হয়ে যদি হয় কোনো ডাবল ওয়ার্ড বা তার থেকে বেশি, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে ফ্রেজ। ঠিক আছে? হ্যাঁ, তাকে বলবো কি আমরা? ফ্রেজ। হ্যাঁ, তাহলে হিসাবটা কিন্তু খুবই সিম্পল। তার মানে আমরা এখানে যে নাউনটাকে পাবো সেই নাউনটা আসলে পার্সন স্পিচ অনুসারে না হয়ে মেইনলি হবে হচ্ছে কি সেন্টেন্সের অবস্থান অনুসারে, মানে হেডওয়ার্ড দিয়ে গঠন না করে আমরা মেইনলি একে সেন্টেন্সের প্লেসমেন্ট অনুসারে আমরা ব্যবহার করব, যে আমরা কোথায় একে পেয়েছি। অবজেক্টে পাইলে সে নাউন, কমপ্লিমেন্টে পাইলে সে নাউন, তাই তো? অ্যাপোজিশনে পাইলে সে নাউন, প্রিপোজিশনের পরে পাইলে সে নাউন। এইভাবে টোটাল পাঁচটা জায়গাতে আমাদের নাউনের অবস্থান। তো দেখো আমি সেটাই বলেছি এখানে। তাহলে সেন্টেন্সের নাউনের যে পাঁচটি অবস্থান রয়েছে সে সকল অবস্থানে অন্যান্য ফ্রেজ, দেখো নাউন ফ্রেজ তো আছেই, তার সাথে সাথে অন্যান্য ফ্রেজও কিন্তু আমার এই পাঁচটা জায়গাতে বসতে পারে। কেমন কি কে কে বসতে পারে? জিরান ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ। এইগুলো যদি এই পাঁচটা অবস্থানে বসে তখনও তাদেরকে আমরা নাউন ফ্রেজ বলতে পারি। তাহলে নাউন তো বসেই, তাই না? নাউন তো এই জায়গাতে নাউন তো বসেই, কিন্তু নাউন ছাড়াও যদি অন্যান্য ওয়ার্ড বা ফ্রেজও বসে তখনও তাকে আমরা কিন্তু নাউন ফ্রেজ বলবো। মনে থাকবে আমরা কিন্তু এখন ফ্রেজ নিয়ে কথা বলছি, নাউনকে নিয়ে না। তাহলে আমি যদি এখন একটা সেন্টেন্স লিখি, এখন এটাকে কি ফ্রেজ বলবো? মনে করো আমি বললাম মাই মাদারল্যান্ড ইজ বাংলাদেশ। আমার মাদারল্যান্ড কোনটা তাহলে? বাংলাদেশ, তাই তো? তাহলে মাই মাদারল্যান্ডটা কি? এটা কি নাউন নাকি নাউন ফ্রেজ?
Noun phrase. Noun. তাহলে নাউন ফ্রেজ হতে Noun গিয়ে phrase. এখানে কি কি আছে? নাউন ফ্রেজের ওই যে 5টা এলিমেন্ট ছিল তার ভিতর কোনটা কোনটা আছে এখানে? হ্যাঁ, ডিটারমিনার আর মাদারল্যান্ডটা কি এই জায়গায়? নাউন ফ্রেজের মূল ওয়ার্ড কোনটা হয় বলো? হেড ওয়ার্ড না? Noun. হ্যাঁ, নাউন, তাই তো? মানে কি তাহলে হচ্ছে এখানে আমরা পেয়েছি হেড ওয়ার্ড আর সাথে পেয়েছি ডিটারমিনার। এইটুকু মিলে হয়েছে আমাদের নাউন ফ্রেজ। আবার অবস্থান অনুসারেও কিন্তু নাউন ফ্রেজ, কারণ সে সাবজেক্টে বসেছে। কিন্তু আমি যদি এখন নাউন না ব্যবহার করে আমি যদি বলি যে সরি, সুইমিং ইন দ্য রিভার, আচ্ছা আমি সুইমিং লিখি শুধু, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, তাই তো? সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, তাহলে সুইমিংটা কি এই জায়গায় বলো? Gerund. হ্যাঁ, Gerund. হ্যাঁ, প্রথমত আমরা বলবো না, Gerund. প্রথমত আমরা একে নাউনই বলি, তাই তো? যেটা কোথায় বসে, সাবজেক্টে যেহেতু বসেছে তাহলে এটা কি একটা নাউন না? জি স্যার, নাউন। তাহলে ভার্বের সাথে জি, স্যার, আইএনজি noun. যুক্ত হয়ে সে নাউনের কাজ করছে। এখন এটা হচ্ছে সিঙ্গেল নাউন। যদি আমি বলি সুইমিং ইন দা পন্ড, সুইমিং ইন দা সরি সুইমিং ইন দা পন্ড, তাহলে এই পুরোটা কি একটা অংশ না? তখন সুইমিং ইন দা পন্ড এটা মিলে কি একটা সাবজেক্ট হয়ে গেছে না? জি স্যার। তাহলে এই সুইমিং ইন দা পন্ড এটাকে আমরা কি বলবো? Gerund phrase. হ্যাঁ, একই সাথে জিরান ফ্রেজ, এটা হচ্ছে গঠন অনুসারে জিরান দিয়ে শুরু করে এটাকে বলছে জিরান ফ্রেজ। কিন্তু যদি আমি পার্সিস্টেন্স ধরি তখন কি জিরান নামে কোনো পার্সিস্টেন্স আছে বলো? নাউন। তাহলে এটাকে বলবো আচ্ছা, আমরা noun phrase প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যাবে। কোনটা প্রিপোজিশনাল ফ্রেজ হবে? সুইমিং ইন In দা the pond. সুইমিং ইন দা পন্ড প্রিপোজিশনাল ফ্রেজ নাকি শুধু ইন দা পন্ড? আমরা কিন্তু ওটাতে এখন আসিনি, ইন দা পন্ড এখন আসিনি। হ্যাঁ, আমরা পুরোটা নিয়ে কথা বলছি এখন। হ্যাঁ, তাহলে সুইমিং ইন দা পন্ড এই পুরোটা একটা হলো কি নাউন ফ্রেজ। কারণ কি এটা কি নাউন দ্বারা গঠিত হয়েছে নাকি জাস্ট নাউনের অবস্থানে বসেছে বলে আমরা এখানে নাউন ফ্রেজ বলছি? বলো। নাউনের অবস্থানে বসেছে। নাউনের অবস্থানে বসিয়েছি বলে আমরা এখানে নাউন ফ্রেজ বলছি। একই সাথে যদি বলি আমি, যেমন টু টু ওয়াক, তাই তো? টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটাটা একটা ভালো ব্যায়াম। তাহলে টু ওয়াক কোথায় বসেছে বলো তো? এটার অবস্থান কোথায়? নাউনের জায়গাতে। আমি বলতে টু ওয়াক রেগুলারলি, তাই তো? টু ওয়াক রেগুলারলি, তাহলে এটাও কি একটা একসাথে মিলে একটা ফ্রেজ হয়ে গেছে না? তাহলে এটা গঠন অনুসারে কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ, গঠন অনুসারে এটা ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু যেহেতু সে সাবজেক্টে বসেছে এই জন্য আমরা তাকে কি বলবো? নাউন। ফ্রেজ। তাহলে এটা কিন্তু অবজেক্টেও বসতে পারে, কমপ্লিমেন্টেও বসতে পারে। যেমন আমি যদি বলি যে মাই রেগুলার এক্সারসাইজ ইজ টু ওয়াক, তাই তো? তাহলে আমার এই যে টু ওয়াক এটা কোথায় বসেছে বলো তো সেন্টেন্স স্ট্রাকচার অনুসারে? মাই রেগুলার Objective. না, অবজেক্ট কেন এখানে? তাহলে ট্রানজিটিভ ভার্ব কই বলো? এখানে কোনো ট্রানজিটিভ ভার্ব আছে? এইখানে টু ওয়াকের পরিচয় কি? এখানে টু ওয়ার্কের পরিচয় কি সেন্টেন্সের অর্থ অনুসারে? অবজেক্ট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, তাই তো? মাই রেগুলার এক্সারসাইজ, আমার প্রতিদিনের ব্যায়াম, আমাদের প্রতিদিনের আমার প্রতিনিয়ত ব্যায়ামের নামটা কি? আমি কোন ব্যায়ামটা করি বলো? টু ওয়াক। টু ওয়াক, তাহলে এটা কি সাবজেক্টের কমপ্লিমেন্ট না? সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্টের কমপ্লিমেন্ট, তাহলে এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। তোমরা শেষে থাকলে কেন অবজেক্ট বলো? তোমরা মনে আগে এখনো সেন্টেন্সের স্ট্রাকচারগুলো মুখস্থ করতে পারোনি যে শেষে যা থাকে তাই অবজেক্ট। এটা কি কখনো বলেছি আমি বলো? যারা সেন্টেন্সের স্ট্রাকচারগুলো এখনো দেখোনি দয়া করে রেকর্ড ক্লাসগুলো আবার দেখে নিবা। এই জায়গাটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত কিন্তু সমস্যা আছে তোমাদের, আমি বারবার বলছি। তাহলে মাই রেগুলার এক্সারসাইজ, আমার প্রতিনিয়ত এক্সারসাইজের নামটা কি? আমি কোন এক্সারসাইজ করি সেই নামটা কি? টু ওয়াক। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, যেহেতু এটা সাবজেক্টের পরিচয় অতএব এটা একটা কি একটা কমপ্লিমেন্ট, তাই না? ইজটা কি এই জায়গায় বলো তো? ইজটা কি জাতীয় ভার্ব? Linking verb. লিঙ্কিং ভার্ব। লিংকিং ভার্ব। হ্যাঁ, দেলোয়ার তোমার ওদিক থেকে মনে হয় মানে ঘুঘুরো পোকার সাউন্ড হচ্ছে কিন্তু এক ধরনের। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তুমি একটু তাহলে মিউট রাখবা, তোমার ওখান দিক থেকে একটা সাউন্ড আসছে, চিকন একটা সাউন্ড। আচ্ছা, তাহলে মাই রেগুলার এক্সারসাইজ এইটা হলো যেমন নাউন ফ্রেজ,
তেমনি টু ওয়াকও কি এই জায়গায় কোন পার্সেন্ট স্পিচ এটা টু ওয়াক কমপ্লিমেন্টে বসছে কোন পার্সেন্ট স্পিচ বলবো বলো তো এটাও কি নাউন ফ্রেজ নাউন ফ্রেজ তাই না এটাও নাউন ফ্রেজ কারণ রেগুলার এক্সারসাইজের একটা নাম আমি ব্যবহার করছি তো এইভাবে আমরা কি করছি দেখো ইনফিনিটিভ হোক জিরান্ড হোক বা প্রিপোজিশনাল ফ্রেজ হোক এই তিনটা ফ্রেজকে আমরা যদি নাউনের অবস্থানে বসাই তখনও তাদেরকে আমরা কিন্তু নাউন ফ্রেজ হিসাবে ধরতে পারি মানে নাউন তো আছেই তাই তো নাউন তো আছেই তার সাথে যদি আমরা অন্যান্য ফ্রেজকেও নাউনের অবস্থানে বসাই তখন সেই ফ্রেজগুলোকেও আমরা নাউন ফ্রেজ বলে নামকরণ করব সেখানে নাউন থাকুক আর না থাকুক যেমন এই জায়গায় কি কোনো নাউন আছে এই যে টু ওয়াক এর ভিতরে কোনো নাউন আছে এর ভিতরে কিন্তু কোনো নাউন না বরং এখানে একটা ভার্ব আছে তাই না তার আগে একটা টু বসে ইনফিনিটিভ মানে নন ফাইনাইট ভার্ব এই নন ফাইনাইট ভার্বটা কিন্তু আমাদের নাউন হিসাবে কথা বলছে নাউনের কাজ করছে কারণ নাউনের অবস্থানে বসেছে বিধায় ঠিক আছে তো এইভাবে আমরা নাউন ফ্রেজ গঠনের দ্বিতীয় যে অপশন সেটা পেলাম তাহলে মুখস্থ করে ফেলতে হবে সংজ্ঞাটা কি বলছে যে নাউনের অবস্থানে নাউনের যে পাঁচটি অবস্থান রয়েছে সেখানে যে কোনো ফ্রেজ যদি ব্যবহার করা হয় সেটা নাউন ফ্রেজ নাও হতে পারে তারপরও তাকে আমরা নাউন ফ্রেজ বলে চিনবো যেমন আমি এই জায়গাতে ব্যবহার করেছি হ্যাঁ যে এই যে ওয়েস্টিং টাইম ইজ আ ব্যাড হ্যাবিট অথবা উই শুড অ্যাভয়েড ওয়েস্টিং টাইম অথবা হি ইজ অ্যাকাস্টম টু ওয়েস্টিং টাইম ইট ইজ ওয়েস্টিং টাইম হুইচ উইল বি আ হিন্ড্রেন্স টু ইউর সাকসেস অথবা ইউর হ্যাবিট ওয়েস্টিং টাইম ইজ রিয়েলি আ হিন্ড্রেন্স টু ইউর সাকসেস দেখো তো এই যে ওয়েস্টিং টাইম আমি যে ফ্রেজটা ইউজ করেছি এটা কি জাতীয় ফ্রেজ প্রথমত গঠন অনুসারে জিরান্ড ফ্রেজ তাই তো জিরান্ড ফ্রেজ কিন্তু আমি কোথায় কোথায় বসিয়েছি দেখো প্রথমে সাবজেক্টে বসিয়েছি সাবজেক্ট অবস্থানে বসেছে নাউন ফ্রেজ একইভাবে অবজেক্ট মানে অবস্থানে দেখো উই শুড অ্যাভয়েড ওয়েস্টিং টাইম তাহলে আমাদের কি অ্যাভয়েড করা উচিত বলো আমাদের কি অ্যাভয়েড করা উচিত ওয়েস্টিং তাহলে ওয়েস্টিং টাইমটা কিন্তু আমাদের অ্যাভয়েড এই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট সেই হিসাবে কিন্তু এটা একটি নাউন ফ্রেজ একইভাবে দেখো এই জায়গাতে সে নাউন ফ্রেজ কেন কারণ এটা হচ্ছে কি প্রিপোজিশনের অবজেক্ট না কারণ এই যে টু একটা প্রিপোজিশন তারপরে আমরা ব্যবহার করেছি এই জন্য সে এটা আবার ইট ইজ ওয়েস্টিং টাইম এটা কিন্তু কমপ্লিমেন্টে বসেছে দেখো কমপ্লিমেন্ট অবস্থানে বসেছে আর এইখানে বসেছে কি ওয়েস্টিং টাইম হচ্ছে ইওর হ্যাবিটের অ্যাপোজিশন তাহলে এইভাবে কিন্তু আমরা দেখো ওয়েস্টিং টাইম এটা একটা জিরান্ড ফ্রেজ কিন্তু আমরা সব জায়গাতে নাউনের অবস্থানে বসিয়েছি টোটাল 5টা জায়গাতে নাউনের অবস্থানে বসিয়েছি তো এইভাবে আমরা মোটামুটি নাউন ফ্রেজটাকে পেতে পারি আমি কি বোঝাতে পারছি বিষয়টা যে নাউন ফ্রেজ আমরা কয়ভাবে পেতে পারি একটা হচ্ছে সেন্টেন্সে ব্যবহার করি আর না করি নাউনকে হেডওয়ার্ড ধরে আমরা প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার যুক্ত করে আমরা নাউন ফ্রেজ গঠন করতে পারি আরেকটা হচ্ছে সেন্টেন্সে ব্যবহার করে সেটা যেমন আমি যদি এখন এই শব্দটাকে ইউজ করি আমি যদি বলি যে মনে করো ওয়েস্টিং শব্দটাকে আমি ইউজ করলাম এটা কি জিরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল আমি কি বলতে পারবো বলো তো এই যে আমি ভাষাতে আইনজি যুক্ত করলাম একটা ওয়ার্ড এটা আসলে কি জিরান্ড না প্রেজেন্ট পার্টিসিপল কেউ বলতে পারবা এটা কি বলা যাবে কিছু কোনো পার্সেন্টেজ ধরা যাবে বলো এখন আমি যদি বলি যে টু ওয়াক জাস্ট আমি বললাম টু ওয়াক এটাকে কোন পার্সেন্টেজ সেটা কি আমরা বলতে পারবো না এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব আমরা বলতে পারবো না কিন্তু অতএব সেকেন্ড টাইপ যে আমরা নাউন ফ্রেজ পেলাম সেটা মাত্র সেন্টেন্সে ব্যবহার করেই বোঝানো সম্ভব তাই তো যেটা আসলে নাউন কিনা হ্যাঁ তাহলে এইটুকু ভালো করে একটু পড়ে ফেলবা যদি কোনো সমস্যা থাকে সেটা আগামীকাল আমরা আবার কথা বলবো তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো নাউন ফ্রেজটাকে আমরা কি কিভাবে পেতে পারি এরপর আমরা চলে আসি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজকেও আমরা দুইভাবে গঠন করব অ্যাডজেক্টিভ ফ্রেজকেও আমরা কিভাবে গঠন করব দুইভাবে ঠিক আছে তো এখানেও নাউনের মতোই অ্যাডজেক্টিভকে যদি আমরা হেডওয়ার্ড হিসেবে কাজ করি মানে অ্যাডজেক্টিভকে হেডওয়ার্ড ধরে তার সাথে যদি আমরা ইন্টেন্সিফায়ার যুক্ত করি এখানে কিন্তু কখনো পোস্ট মডিফায়ার হয় না কিন্তু তাই তো হয় অবশ্য সেটা সেন্টেন্স স্ট্রাকচার অনুসারে আমরা জানি এনাফ বা এই জাতীয় কিছু আছে যেগুলো অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরেও বসতে পারে পরে বসে অনেক সময় তাকে মডিফাই করে তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে আমরা এক বা একাধিক ইন্টেন্সিফায়ার যুক্ত করে একটা যে ফ্রেজ গঠন করব সেটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ সহ
সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ সহ। কেমন বললাম? যেমন গুড, এটা কি ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ? এই শুধু অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি শুধু অ্যাডজেক্টিভ? আচ্ছা, Adjective. Adjective. গুড, আমি বললাম হি ইজ গুড, তাহলে গুডটা এখানে জাস্ট অ্যাডজেক্টিভ। কিন্তু যখন বলবো হি ইজ ভেরি গুড, তখন এই যে এই ইউনিটটা হলো কি আমাদের কমপ্লিমেন্ট, তাই না? এটা ইউনিটটা হচ্ছে কমপ্লিমেন্ট, তাহলে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে এইখানে কি শুধু অ্যাডজেক্টিভ বসেছে না অ্যাডজেক্টিভ ফ্রেজ বসেছে? Adjective phrase. Adjective phrase. হ্যাঁ, তার মানে অ্যাডজেক্টিভের সাথে ইন্টেন্সিফায়ার যুক্ত করার মাধ্যমে আমরা যে ফ্রেজটা গঠন করব তাকেও আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এখানে আমরা পেয়েছি এইভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেমন এক্সট্রিমলি ডেঞ্জারাস, ভেরি টায়ার্ড, রিয়েলি ইম্পর্টেন্ট। এইভাবে আমরা অ্যাডজেক্টিভের পূর্বে ইন্টেন্সিফায়ার যুক্ত করে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করব। কিন্তু দ্বিতীয় আরেকটা অপশন রয়েছে, সেটা হলো দেখো যে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এই তিনটা ফ্রেজ কোনো নাউনের পরে বসে যদি তাকে পোস্ট মডিফাই করে তাহলে ওই ফ্রেজগুলোকেও আমরা বলবো হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে দেখো প্রিপোজিশনাল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এইগুলোর ভিতরে কি কোনো অ্যাডজেক্টিভ আছে? এগুলো কি অ্যাডজেক্টিভ দিয়ে শুরু বা অ্যাডজেক্টিভ হেডওয়ার্ড হিসেবে আছে? নাই। কিন্তু তারপরে যেহেতু আমরা নাউনকে মডিফাই করতে ব্যবহার করছি, তার জন্য এদেরকে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ একটা অ্যাডজেক্টিভ দিয়ে তো গঠিত হলোই, তার সাথে সাথে এখানে কয়টা ফ্রেজের নাম করেছি আমি যারা অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করতে পারে? খেয়াল করো তো, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ Present participle. এবং পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এবং এরা কি নাউন? Past participle হ্যাঁ, phrase. এটা কিন্তু দেখি যে আমাদের এখানে মনে আছে আমরা যে এই জায়গায় পড়েছিলাম, দেখো নাউন ফ্রেজের জায়গায় কি ছিল? প্রিপোজিশনাল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আর কি পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এরা কি হতে পারে? নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। তার মানে এইখানে যে তিনটা ফ্রেজ আমরা পেয়েছি, এই তিনটা ফ্রেজ কিন্তু নাউনের পরে বসে নাউনকে পোস্ট মডিফাই করতে পারে, বিধায় এদেরকে আমরা তখন পাস্ট স্পিচ অনুসারে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। গঠন অনুসারে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হতে পারে বা প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে, এটা হচ্ছে গঠন অনুসারে। কিন্তু যখন আমরা এদেরকে পাস্ট স্পিচ অনুসারে রূপান্তর করব তখন তারা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে? যেমন আমরা যদি একটা উদাহরণ ধরি যে আই হ্যাভ রেড অনলি 2 পেজেস অফ দ্য বুক, বলছে আমি শুধুমাত্র 2 পেজ পড়েছি। আমি শুধুমাত্র 2 পেজ পড়েছি। কার 2 পেজ? বলো, কার 2 পেজ? Of the book. হ্যাঁ, অফ দ্য বুক। Of the book. এই বইয়ের 2 পেজ। তার মানে এই যে অফ দ্য বুক, এটা দিয়ে পেজের পেজ নামক যে হেডওয়ার্ডটা, সেই হেডওয়ার্ডটার কি পোস্ট মডিফাই করেছে না? দেখো তো। হ্যাঁ। হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল করো, এই যে 2 পেজেস, এটা কি আমাদের নাউন ফ্রেজ না? এই 2টা কি নিউমেরাল, একটা ডিটারমিনার। চিন্তা করো, পেজ হচ্ছে আমাদের হেডওয়ার্ড, তাই না? আর 2 হচ্ছে কি? Word. 2 হচ্ছে ডিটারমিনার। Determine. আবার এটা গেল প্রি মডিফায়ার হিসেবে বসেছে। অন্যদিকে আবার অফ দ্য বুক, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা আমরা এখানে পেয়েছিলাম যে দেখো এই যে প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু আমাদের হেডওয়ার্ডের পোস্ট মডিফায়ার হিসেবে বসতে পারে। তো সেই হিসাবে অফ দ্য বুক এটা প্রিপোজিশনাল ফ্রেজ হলেও পেজকে মডিফাই করার কারণে একে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলছি। তাহলে অফ দ্য বুককে আমরা এই জায়গায় প্রিপোজিশনাল ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা এই দুই নামেই বলতে পারি, তাই না? গঠন অনুসারে প্রিপোজিশনাল ফ্রেজ আর পাস্ট স্পিচ অনুসারে কি ফ্রেজ বলবো? Phrase. অ্যাডজেক্টিভ ফ্রেজ। একইভাবে খেয়াল করো, আই স আ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, আমি একটা পাখি দেখেছিলাম আকাশে উড়তে। তাহলে ফ্লাইং ইন দ্য স্কাই, এই ফ্লাইং ইন দ্য স্কাই দিয়ে কাকে মডিফাই করা হচ্ছে? A bird কে। এই বার্ডকে বার্ডকে মডিফাই করছে, মানে বার্ডের পোস্ট মডিফায়ার। তার মানে ফ্লাইংটা যেহেতু নাউনকে মডিফাই করেছে, সেই হিসাবে সে প্রেজেন্ট পার্টিসিপল। আর ফ্লাইং ইন দ্য স্কাই পুরো একটা ফ্রেজ, এই জন্য নাম হয়ে যাচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, যেটা বার্ডকে পোস্ট মডিফাই করার কারণে এই ফ্লাইং ইন দ্য স্কাইকে আমরা বলতেছি অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদিও এর ভিতরে কোনো অ্যাডজেক্টিভ নেই, আছে সরাসরি কোনো অ্যাডজেক্টিভ আছে না। নাই, কিন্তু তারপরে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলছি কারণ সে পোস্ট মডিফাই করেছে নাউনকে। এরপর দেখো, হি গেভ মি আ মোবাইল ফোন, সে আমাকে একটা মোবাইল ফোন দিয়েছিল, যেটা মেড ইন চায়না। যে ফোনটা কোথাকার তৈরি? মেড ইন চায়না। তাহলে এই মেড ইন চায়না এটা দিয়ে কাকে মডিফাই করছে, কোন নাউনকে মডিফাই করছে বলো? মোবাইল ফোন। হ্যাঁ, ফোনকে মডিফাই করছে, তাই না? তো যেহেতু ফোনকে মডিফাই করছে, তাই মেড ইন চায়না এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, কারণ মেড হচ্ছে একটা পাস্ট পার্টিসিপল, যেটা গঠন করেছে মেড ইন চায়না মিলে হয়ে গেছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আর এটা যেহেতু ফোন এই পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করেছে, সেই জন্য একে আমরা বলছি অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখো বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, যে
অ্যাডজেক্টিভ ফ্রেজকে আমরা দুইভাবে গঠন করছি। একটা হচ্ছে অ্যাডজেক্টিভকে হেডওয়ার্ড ধরে তার পূর্বে ইন্টেন্সিফায়ার যুক্ত করার মাধ্যমে অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, অথবা প্রিপোজিশনাল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বা পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এগুলো নাউনের পোস্ট মডিফায়ার হলেও তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি। ঠিক আছে? দেখো মাথায় ধরছে কিনা। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এখানে কোন ফ্রেজটা আছে যে ফ্রেজটা আমরা নাউন ফ্রেজও পেয়েছি। দেখো এই জায়গায় যখন আমরা বলেছিলাম এখানে কি কি আছে বলো তো, এই যে নাউন ফ্রেজ হিসেবে বুঝতে পারে কোন কোন ফ্রেজ, জিরান ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ এবং প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে এখানে কোন ফ্রেজটা আছে যে অ্যাডজেক্টিভের কাজও করতে পারে, নাউনের কাজও করতে পারে? প্রিপজিশনাল ফ্রেজ। হ্যাঁ, prepositional Prepositional phrase. দেখো জিরান ফ্রেজ কিন্তু শুধু নাউনেরই কাজ করে, ইনফিনিটিভ ফ্রেজ অবশ্যই অ্যাডজেক্টিভের কাজ করে রেয়ার কেসে, আর হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ যেটা নাউনেরও কাজ করতে পারে আবার অ্যাডজেক্টিভেরও কাজ করতে পারে। ঠিক আছে? তো এই হলো আমাদের মোটামুটি মনে করো যে অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠনের উপায়। দুটা করে উপায় পেয়েছি কিন্তু আমরা, তাই না? দুটা করে উপায় পেয়েছি, নাউনেরও দুটো উপায় পেয়েছি, অ্যাডজেক্টিভেরও দুটো উপায় পেয়েছি। আচ্ছা, এ পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? যদি থাকে একটু বলতে পারো, আমি কারণ দুই একটা সেন্টেন্স দিয়ে তোমাদের কাছে আমি ধরবো প্রশ্নগুলো যে কি বলতে যাচ্ছে। দেখো একটা ফ্রেজের ভিতর আমরা কতগুলো ফ্রেজ খুঁজে পেতে পারি। এইখানে যে সেন্টেন্স কয়টা আছে এই সেন্টেন্স কয়টা দিয়ে আমি একটু তোমাদেরকে প্রশ্ন করবো যে কি ফ্রেজের ভিতরে তুমি পাইলা। আচ্ছা, তো দেখো প্রথম সেন্টেন্সটাকে যদি আমি আলাদা করে ফেলি তাহলে এইখানে খেয়াল করো তো যে আমি প্রথমত দেখবো এখানে কয় ধরনের ফ্রেজ আমি পেতে পারি, মানে যতটুকু পড়েছি তার ভিতরে, বাকি যেগুলো পড়ি নাই সেগুলো দরকার নাই। এখানে নাউন ফ্রেজ আছে কয়টা বলো তো? এখানে নাউন ফ্রেজ আছে কয়টা? এই সেন্টেন্সের আদলে দুইটা। কি কি বলো তো? দ্য ওয়াটার, হ্যাঁ, তাহলে দ্য ওয়াটার আর হচ্ছে দিস পন্ড। অফ দিস পন্ড বলবো কি নাকি শুধু দিস পন্ড বলবো? কোনটা নাউন ফ্রেজ? দিস পন্ড। হ্যাঁ, মানে প্রিপজিশনের পরের অংশটুকু আমরা বলবো, তাই না? কারণ এখানে আমরা তাহলে দুটো নাউন ফ্রেজ পেয়েছি। আবার পুরোটা মিলে কি একটা নাউন ফ্রেজ হতে পারে না? পুরোটা মিলে হ্যাঁ, কারণ এটা সাবজেক্ট অপশনে বসে আছে, তাই না? এই পুরোটাই। তাহলে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটা বলো? এই পুরোটার মধ্যে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, সেই অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটা? is highly না, polluted. ওটা না, ওটা highly polluted. না, না, ওটা না। Of this pond. অফ দিস পন্ড, এটা Of this pond. পজিশনাল ফ্রেজ হিসেবে যদি আমি একে ধরি তাহলে সে ওটা ওয়াটারকে মডিফাই করছে না? দেখো, হ্যাঁ, সেজন্য এটা adjective। হ্যাঁ, এটা তখন অ্যাডজেক্টিভ ফ্রেজ। যখন প্রিপজিশন বাদ দিয়ে হিসাব করছিলাম তাহলে প্রিপজিশনের বসার তখন কারণ কি দিস পন্ড ছিল হচ্ছে শুধু নাউন ফ্রেজ, কিন্তু যখন আমি অফটা সহ ধরছি তখন সে হয়ে গেছে প্রিপজিশনাল ফ্রেজ। এখন এই প্রিপজিশনাল ফ্রেজটা ওয়াটারের পোস্ট মডিফাই করছে না? দেখো ওয়াটারের পোস্ট মডিফাই করছে যে কোথাকার পানি পলিউটেড বেশি বলো? Of this pond. অফ দিস পন্ড এটা কিন্তু ওয়াটারকে পোস্ট মডিফাই করছে বিধায় এটা প্রিপজিশনাল ফ্রেজ হওয়া সত্ত্বেও এটা অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করছে। হ্যাঁ, এটা তো ভার্বের ভিতরে আছে, এটা পরে কথা বলবো এটা নিয়ে। মানে এইটুকুর জন্য বলতে যাচ্ছি যে তুমি বিষয়টা ক্লিয়ার হচ্ছে না। একটা সেন্টেন্স পড়ার পরে মানে পুরো চোখের ভিতরে আমার ইমেজটা চলে আসবে যে এইখানে এই ঘটনাটা ঘটেছে। একটা সেন্টেন্স পড়ার সাথে সাথে মাথার ভিতরে একদম সেটআপ হয়ে যাবে যেখানে আমি এই জিনিস পেয়েছি। এবার বলো পরবর্তী সেন্টেন্সের ক্ষেত্রে একটা নাউন ফ্রেজ এবং একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ খুঁজে বার করবা। একটা নাউন ফ্রেজ, একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ এই সেন্টেন্সের ভিতরে কোথায় আছে? The main noun phrase. The man noun phrase. আচ্ছা, দ্য ম্যান নাউন ফ্রেজ। The man noun phrase. Being old adjective phrase. হ্যাঁ, বিং ওল্ড, তাই তো? দেখো আমি যদি এটাকে বাদ দিলে দ্য ম্যান কুড নট স্ট্যান্ড প্রপারলি, বলছে দ্য ম্যান কুড নট স্ট্যান্ড প্রপারলি, মানে লোকটা ঠিকমতো দাঁড়াতে পারে না। লোকটা ঠিকমতো, তাহলে দ্য ম্যান হচ্ছে সাবজেক্টে আছে। এখন ম্যানটা কেন দাঁড়াতে পারে না? তাহলে ম্যানের একটা পোস্ট মডিফায়ার বসে গেছে, সেটা কি বিং ওল্ড। তার মানে বিংটা কি প্রেজেন্ট পার্টিসিপল, সেই হিসাবে কিন্তু দেখো আমাদের এখানে বসে গেছে কি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন পুরোটাকে যদি আমি ধরি, এবার পুরোটাকে ধরি তাহলে এটা নাউন ফ্রেজ হয় না? পুরোটা মিলে
পুরোটা মিলে কেন নাউন ফ্রেজ, কারণ এটা সাবজেক্টে বসেছে, তাই না? কারণ ওই যে দ্য ম্যানকে যদি আমি হেডওয়ার্ড ধরি, তাহলে দি হচ্ছে ডিটারমিনার, আর বিং ওল্ড হচ্ছে কি আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, যেটা পোস্ট মডিফাই হয়েছে, দিয়ে পুরো ম্যানের আগে পিছে বসে পুরোটা মিলে একটা নাউন ফ্রেজ হয়েছে, ঠিক আছে? এইটা তাহলে এইভাবে কিন্তু আমরা কুড দ্য ম্যান হলো নাউন ফ্রেজ, অথবা দ্য ম্যান বিং ওল্ড, এই পুরোটা নাউন ফ্রেজ, আর বিং ওল্ড এইটুকু হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল যে ম্যানকে মডিফাই করছে, ঠিক আছে? তো দেখো অর্থটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আমাদের কাছে, তাই না? দেখো আমরা কিভাবে সেন্টেন্সগুলো এক্সটেন্ড করছি, কারণ আমরা এতদিন যা পড়ে এসেছি সিম্পল সেন্টেন্স, ছোট ছোট সেন্টেন্স, এইগুলোকে আমরা কিভাবে ফ্রেজ যুক্ত করে এক্সটেন্ড করব। এবার আসি পরবর্তী সেন্টেন্সটা। এখানে ব্যবহার, এখানে টোটাল আমরা 2টা 3টা নাউন ফ্রেজ পাবো, আবার 2টা 3টা অ্যাডজেক্টিভ ফ্রেজ পাবো, সেটা কেউ একটু বার করে দাও আমাকে। The foods, my mother, হ্যাঁ, এই দুটা কি নাউন Noun ফ্রেজ। phrase. তাহলে আমি একটু এভাবে করে লিখি যে নাউন ফ্রেজেস, তাই তো? এখানে হচ্ছে নাউন ফ্রেজ হচ্ছে দা ফুডস, সরি, আর একটা হচ্ছে আমাদের মাই মাদার, তাই তো? মাই মাদার কেন নাউন ফ্রেজ বলো? determiner plus mother. হ্যাঁ, মাই হচ্ছে ডিটারমিনার, মাদার হচ্ছে হেডওয়ার্ড, সেই হিসাবে আছে Mother হচ্ছে noun। আবার প্রিপজিশনের পরে বসলে কি কি মোটাও কি হয়, হয় না? হ্যাঁ, বাবি my mother. হ্যাঁ, এবার আসি অ্যাডজেক্টিভ ফ্রেজ কয়টা পাবো এখানে দেখি। আচ্ছা, নাউন ফ্রেজ আরেকটা আমরা পেতাম, এই পুরোটাই কি নাউন ফ্রেজ হয় না? হ্যাঁ, the foods cooked by my mother সম্পূর্ণটা। হ্যাঁ, পুরোটাই কি একটা আমাদের একটা নাউন ফ্রেজ হয়ে যায়। তাহলে এই তো 3টা আমরা নাউন ফ্রেজ পেয়েছি। এবার হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। Really Cooked good by by my my mother. mother. তাহলে রিয়েলি ডেলিশিয়াস, তাই তো? এটা একটা নাউন ফ্রেজ, এই অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে কুকড বাই মাই Cooked by 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 my mother. তাহলে কুকড বাই মাই মাদার হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফ্রেজ, তাই না? এটা হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভের সাথে ইন্টেন্সিফায়ার যুক্ত হয়েছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ যুক্ত Participle. হয়ে ফুডটাকে নাউন করার মানে পোস্ট মডিফাই করার জন্য আমরা একে আমরা বলছি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই তো। তাহলে দেখো একটা সেন্টেন্সে কিন্তু আমরা পুরোটাই ভেঙে ফেলেছি। এখন দেখো এই সেন্টেন্সের স্ট্রাকচারটা কি কেউ বলতে পারবা? এই সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? 9টা স্ট্রাকচারের মধ্যে কোনটা হতে পারে? Subject plus linking verb plus adjective আচ্ছা, phrase. তাহলে সাবজেক্ট হচ্ছে আমরা বলতে পারি Complement. হ্যাঁ হ্যাঁ অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, তাই না? তাহলে দা ফুড কুকড বাই মাই মাদার এটা হচ্ছে সাবজেক্ট, লিংকিং ভার্ব হচ্ছে আমাদের আর রিয়েলি ডেলিশিয়াস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে বসছে, তাই না? অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। দেখো আমরা শুধুমাত্র কি বলেছি, আমি যদি এটুকু বাদ দেন তাহলে কি দাঁড়াতো, যে দা ফুডস আর ডেলিশিয়াস, এটা ছিল আমাদের সিম্পল স্ট্রাকচার, তাই না? দেখো সাবজেক্ট প্লাস লিংকিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, কিন্তু এর সাথে আরো মিনিং যুক্ত করার জন্য আমরা ফ্রেজ বা মডিফায়ার যুক্ত করে আমরা সেন্টেন্সটাকে বড় করে ফেলেছি। স্ট্রাকচার কিন্তু একটাই আছে, সেই বেসিক স্ট্রাকচার, ঠিক আছে? বেসিক স্ট্রাকচারই আছে, শুধু আমরা কি করেছি মডিফায়ার যুক্ত করে ফ্রেজটাকে বড় করার মাধ্যমে সেন্টেন্স স্ট্রাকচারটা এক্সটেন্ড করেছি। এইভাবে বিষয়গুলোকে আমাকে বুঝতে পারতে হবে, তাহলে দেখা যাচ্ছে আমি মিনিংও বুঝতে পারবো, আমি লিখতেও পারবো যে আমি কিভাবে একটা সেন্টেন্সকে অ্যাড করতে পারি। আচ্ছা, কি এই পর্যন্ত বোঝা গেছে যে অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউন ফ্রেজ আমরা কিভাবে বিষয়গুলোকে ধরবো? আচ্ছা, এরপরে আসি আমরা ভার্ব ফ্রেজের জায়গাতে। দেখো ভার্ব ফ্রেজ কি, আমাদের দুই একটা আছে যেগুলো একটু সময় লাগবে, বিশেষ করে নাউন ফ্রেজ আমরা সময় নিয়েছি। এবার দেখো ভার্ব ফ্রেজে কি কি থাকতে পারে। ভার্ব ফ্রেজ হলো একটা প্রিন্সিপাল ভার্ব সহ, মনে করো আমি বললাম কি যে ডু একটা প্রিন্সিপাল ভার্ব, তাই না? ডু একটা প্রিন্সিপাল ভার্ব, তাহলে আই ডু দা ওয়ার্ক, এখানে কি ভার্ব ফ্রেজ ইউজ হয়েছে বলো তো? এখানে কি ভার্ব ফ্রেজ ইউজ হয়েছে? কেউ কথা বলছো না, আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। তাহলে বলো এখানে ভার্ব কোনটা? এখানে কি ভার্ব ফ্রেজ ইউজ হয়েছে না শুধু ভার্ব ইউজ হয়েছে সিঙ্গেল? শুধু verb। হ্যাঁ, তাহলে এইটুকু হচ্ছে শুধু ভার্ব, তাহলে এটা হচ্ছে আমাদের একটি ট্রানজিটিভ ভার্ব, তাই না? এটা হচ্ছে নাউন ফ্রেজ অবজেক্ট হিসেবে বসেছে। এখন যদি আমি বলি যে আই অ্যাম ডুইং দা ওয়ার্ক, তাহলে কোনটুকু ভার্ব এই জায়গায় বলো তো? am doing. am doing।
এখানে ভার্ব কোনটুকু বলো তো? May have been May have been doing. হ্যাঁ দেখো এই পুরোটাই হচ্ছে একটা ভার্ব। সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু একই আছে, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু আমি আস্তে আস্তে আমার সেন্টেন্সের প্রয়োজনে আমি কি করে বড় করে ফেলছি। এমন হতে পারে না যে হি মে হ্যাভ বিন টেকিং কেয়ার অফ হিজ মাদার। এইখানে ভার্ব কতটুকু বলো তো? এইখানে ভার্ব কতটুকু? May may have been may May have been taking taking care care of. এই পুরোটা কিন্তু আমাদের ভার্ব, কারণ এই পুরোটা মিলে একটা অর্থ দেয়। শুধু যদি আমি বলি টেকিং, তাহলে টেকিং এর কোনো মিনিং হয় এই জায়গায়? টেকের কোনো মিনিং হবে এই জায়গায়? না তাহলে যত্ন নেওয়া অর্থে টেক কেয়ার অফ, এই পুরোটা মিলে কিন্তু একটা মেইন ভার্বের কাজ করছে। তাহলে পুরোটা মিলে হচ্ছে আমাদের একটি ভার্ব ফ্রেজ। তার মানে কি, একটা মেইন ভার্বের সাথে এক বা একাধিক অক্সিলারি ভার্ব এবং সাথে অন্যান্য ওয়ার্ড মিলে যখন একটা ভার্বের অর্থ প্রদান করবে, পুরোটাকে আমরা বলবো হচ্ছে কি, ভার্ব ফ্রেজ। my ঠিক face আছে তো? যেমন আমি যদি বলি উই শুড নট লুক ডাউন আপন দ্য পোর। এইখানে ভার্ব ফ্রেজ কোনটুকু বলো তো? should not look down আচ্ছা, নটটাকে আমি বাদ দিলাম, মনে করো এটা অ্যাডভার্ব হিসেবে। তাহলে এই পুরোটা মিলেই তো অর্থ হচ্ছে, তাই না? যে লুক ডাউন আপন মানে ঘৃণা করা, তাহলে শুড হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে শুড লুক ডাউন আপন এই পুরোটা মিলে হচ্ছে আমাদের একটা ভার্ব ফ্রেজ। এটা হলো একটা ট্রানজিটিভ ভার্ব, কারণ শুড উই হচ্ছে সাবজেক্ট, শুড লুক ডাউন আপন এটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব, আর দা পোর হচ্ছে আমাদের অবজেক্ট। Subject. তাদের ঘৃণা করা উচিত না। তাহলে সেই হিসাবে দেখো, তাহলে আমাদের ভার্ব ফ্রেজে কি কি থাকতে পারে? বলছে প্রিন্সিপাল ভার্বের সাথে যখন এক বা একাধিক অক্সিলারি ভার্ব এবং প্রয়োজনে কোনো পার্টিকেল বা অন্যান্য ওয়ার্ড বসে ভার্বের কাজ করে, তখন তাকে আমরা বলি ভার্ব ফ্রেজ। ঠিক আছে? এইখানে আমি কিছু উদাহরণ দিয়েছি, একটু খেয়াল করো। হ্যাঁ, এইখানে একটা শব্দ এসেছে, এটা তোমরা একটু পড়ে নিবা বাড়িতে, তাহলে বুঝতে পারবা, যেহেতু আমার উদাহরণটা দেওয়া হয়েছে। পার্টিকেল বলে একটা কথা এসেছে। পার্টিকেল কি জিনিস? article পার্টিকেল শব্দের সাথে কি পরিচিত আছে? আমাদের পরিচিতি আছে? No, sir. পার্টিকেল হলো সেন্টেন্সে ব্যবহারের পর যে ওয়ার্ডটার আমরা কোনো পার্টিসিপেন্ট নির্ধারণ করতে পারবো না, তাই তো? যেমন, আচ্ছা একটু আজান হচ্ছে, আমি একটু মিউট করে রাখি। হ্যাঁ, 1 মিনিট সময় দাও, আজানটা শেষ হয়ে যাক তারপরে। পার্কে ভয় রিকার
আচ্ছা, তো শোনা যাচ্ছে কথা? তাহলে পার্টিকেল নিয়ে একটু কথা বলি। কি শুনতে পাচ্ছ সবাই আমার কথা? বলো। হ্যাঁ। তাহলে দেখো, এই হ্যাঁ, জায়গায় স্যার। যদি আমি বলি যে যে হি গেভ, আচ্ছা আমরা গিভ আপ মানে কি বলি বলো তো? গিভ আপ মানে ত্যাগ করা। গিভ আপ মানে ত্যাগ করা, তাই না? মুছে ফেলা। হ্যাঁ, যেমন হি গেভ আপ স্মোকিং। দেখো, আচ্ছা এখানে চিন্তা করো তো, এই আপটাকে আমরা কোন পার্সিভ স্পিচ বলতে পারি? এটা বসেছে ভার্বের সাথে, তাই না? গিভ হচ্ছে একটা ভার্ব, গিভ হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে গিভ হচ্ছে ভার্ব আর আপ বসেছে ভার্বের সাথে, বসে একটা নির্ধারিত মিনিং দিচ্ছে। আমরা জানি প্রিপজিশনের কাজ হলো কোনো নাউনের পূর্বে বসা। নাউনের পূর্বে বসে ওই নাউনকে কি করে? ওই পূর্ববর্তী ওয়ার্ডের সাথে যুক্ত করে দেয়। আচ্ছা একটু মিউট রাখো। হ্যাঁ, তাহলে গিভ, এই আপটা কি কোনো নাউনের আগে বসেছে নাকি ভার্বের সাথে বসছে? ভার্বের সাথে। ভার্বের সাথে বসছে। ভার্বের অতএব এই আপকে কিন্তু আমরা প্রিপজিশন বলতে পারছি না, আবার এই আপটাকে আমরা ভার্বও বলতে পারছি না, ঠিক আছে? তার মানে গ্রুপ ভার্ব গুলোকে তৈরি করতে গিয়ে, ওহ একটু মিউট রাখো, কারো মনে হয় একটু সাউন্ড হচ্ছে। হ্যাঁ, আমি বলেছি ইয়ারফোন যাদের নাই তারা একটু ইয়ারফোন ম্যানেজ করে ফেলবে একটু দ্রুত, কারণ কথা বলতে গেলে তোমার ফ্যানের সাউন্ড বা বাইরের সাউন্ড কিন্তু চলে আসছে অটোমেটিক। তাহলে যেটা বলছিলাম আর কি, যে এই যে গিভের সাথে যে আপটা, এই আপটাকে আমরা সরাসরি প্রিপজিশন বলতে পারছি না, কারণ এখানে প্রিপজিশনাল ইউজ হয়নি তার। কারণ প্রিপজিশন আমরা তখনই বলতে পারতাম যদি এরকমটা ব্যবহার করতাম যে হি ওয়েন্ট আপ দ্য হিল, মানে সে পাহাড়ের উপরে হেঁটে গেল। এখন সে কোথায় গেল বলো? এই আপটা কি ওয়েন্টের সাথে আসছে নাকি হিলের সাথে আসছে? হিলের সাথে। হ্যাঁ, অথবা যদি বলতে পারি হি ওয়েন্ট ডাউন দ্য হিল, ওয়েন্টের সাথে। ওয়েন্টের সাথে আসছে। তাহলে হিলটাকে যদি আমি বাদ দিই এর সাথে কোনো মিনিং হবে? দেখো, না স্যার। এখানে তো আমার অ্যাডভার্ব হয়ে যাচ্ছে তখন, মানে এর সাথে গ্রুপ ভার্ব, যেমন গিভ আপ মিলে হচ্ছে কি বলো? গিভ আপ মিলে হচ্ছে কি? ত্যাগ করা। তাহলে আপটাকে যদি আমি বাদ দিই তাহলে গিভ দিয়ে কি সেই ত্যাগ করার অর্থ হবে? না। হবে কি? এখন এই ওয়েন্ট মানে যাওয়া, ওয়েন্ট মানে যাওয়া। এখন যাওয়া আমি আপও বলতে পারি আবার ডাউনও বলতে পারি। তাহলে হি ওয়েন্ট, সে গিয়েছিল। আমি যদি এটা নাও বসাই তাও কি গিয়েছিল অর্থটা কি চেঞ্জ হবে বলো? না। অর্থ কিন্তু চেঞ্জ হচ্ছে না। তার মানে এই যে প্রিপজিশন ডাউন বা আপ, এটা কিন্তু ভার্বের সাথে আসেনি, এটা এসেছে এই হিলের সাথে। এখন সে হিলের উপরে গেল নাকি হিলের নিচে গেল? তাহলে নাউনের পূর্বে বসেছে যেটা, যেটা দিয়ে ভার্বের সাথে একটা লিঙ্ক লাগিয়েছে, এই আপ অ্যান্ড ডাউনকে আমরা প্রিপজিশন বলতে পারি, কিন্তু এই আপকে আমরা প্রিপজিশন বলতে পারি না। আবার যে আমরা ইনফিনিটিভে টু ইউজ করি না, যে টু গো, তাহলে গো যদি ভার্ব হয় তাহলে টুটা কি বলো? টুটা কোন পার্সন স্পিচ এই জায়গায়? প্রিপজিশন। তাহলে যদি প্রিপজিশন হয় তাহলে প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি কি হয় বলো তো? প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি বেস ফর্ম হয় না আইএনজি হয়? আইএনজি যোগ করে। তাহলে আমরা তো এখানে আইএনজি করছি না। যদি আমি টুকে প্রিপজিশন বলতামই তাহলে তো এর সাথে আমরা আইএনজি করছি না, তাহলে তো টুকে আমরা প্রিপজিশন বলতে পারছি না, তাই নাকি? তাহলে ইনফিনিটিভ গঠনের ক্ষেত্রে আমরা যে টুটা ইউজ করেছি এর কিন্তু নির্ধারিত আলাদা করে কোনো পার্সন স্পিচ বলা যাবে না। যেহেতু বলা যাবে না, এটাকে বলতে হচ্ছে পার্টিকেল। তার মানে যে সকল ওয়ার্ডের সেন্টেন্সে ব্যবহার করার পর সিঙ্গেল সিঙ্গেল ভাবে ভাঙতে গিয়ে আমরা যদি তাদের কোনো পার্সন স্পিচ নির্ধারণ করতে না পারি, তাহলে তখন সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলবো কি? পার্টিকেল। ঠিক আছে? দেখো এখানে সেটা বলা হচ্ছে যে ইংলিশ গ্রামারে পার্টিকেল বলতে সেন্টেন্সের সেই ওয়ার্ডগুলোকে বোঝায় সঠিকভাবে যাদের পার্সন স্পিচ নির্ধারণ করা যায় না। যেমন এই যে ইনফিনিটিভ গুলো পার্সন স্পিচ হতে পারে। আবার গ্রুপ ভার্ব গঠনে যে প্রিপজিশন ব্যবহার করা হয় তাদেরকেও পার্টিকেল বলা হয়, কারণ তারা পরবর্তী নাউনকে পূর্ববর্তী ওয়ার্ডের সাথে যুক্ত করতে ব্যবহার করা হয়নি, বরং তারা তাদের পূর্ববর্তী ভার্বের সাথে বসে নতুন অর্থ প্রদান করতে ব্যবহার হয়েছে।
যেমন এই জায়গায় আমি গিভ আপ বলেছি, গ্রুপ ভার্ব গিভ আপ, তাই না? এখানে আপ একটি পার্টিকেল, প্রিপজিশন নয়। তাহলে এইভাবে আমরা বলছি কি ভার্ব ফ্রেজ গঠনে আমরা কিন্তু গ্রুপ ভার্ব তৈরি করার সময় এই যে অফ, তারপর সি ইনটু মানে তদন্ত করা, ঠিক আছে তো, বা ওই যে টু মিট, হি ইজ গোয়িং টু, এইভাবে কিন্তু আমরা দেখাচ্ছে ওগুলোকে কিভাবে আমরা ইউজ করছি। আমরা কিন্তু নন ফাইনাইট বা ফাইনাইট যে অর্থে ব্যবহার করি না কেন, আমরা ভার্বের সাথে ইউজ করে একটা পুরো অর্থ প্রদান করার চেষ্টা করছি। তাহলে ভার্ব ফ্রেজ হলো কি, শুধু কি ভার্বই বসতে পারে, নাকি ভার্বের সাথে অন্যান্য ওয়ার্ডও বসে অর্থ প্রদান করতে পারে? বলো কোনটা? অন্যান্য ওয়ার্ডও বসতে পারে, তাই না? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা তিনটা ফ্রেজের ব্যাপার দেখলাম, খুবই ইম্পর্টেন্ট তিনটা ফ্রেজ। প্রথমত হলো নাউন ফ্রেজ, তারপর অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপর হচ্ছে কি আমাদের ভার্ব ফ্রেজ। এখন তোমাদের কাজ আমি দিয়ে দিব, যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ বুঝে থাকো তাহলে অ্যাডভার্ব ফ্রেজও বুঝতে পারবা, এটা তোমাদের কাজ থাকবে, আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। আর হচ্ছে ফ্রেজ প্রিপজিশন, এই পাঁচটা পর্যন্ত তোমাদের কাজ থাকবে। কনজাংশনাল ফ্রেজ পর্যন্ত বা ইন্টারজেকশন ফ্রেজ পর্যন্ত তোমরা একটু পড়ে আসবা, কারণ এগুলো তোমরা সহজে বুঝতে পারবা, এখানে আর বোঝাবুঝির কিছু নাই। কারণ অ্যাডভার্ব ফ্রেজটা ওই অ্যাডজেক্টিভ ফ্রেজের মতোই, যে অ্যাডভার্বের পূর্বে ইন্টেন্সিফায়ার যুক্ত হয়ে অ্যাডভার্ব ফ্রেজের কাজ করতে পারে, অথবা দেখো ইনফিনিটিভ ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বা পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ বা প্রিপজিশনাল ফ্রেজ, এগুলোও কিন্তু অ্যাডভার্বের কাজ করতে পারে যদি এগুলো ভার্বের প্রি বা পোস্ট মডিফায়ার হিসেবে বসে, তাহলে এটা অ্যাডভার্বের কাজ করবে। আর হচ্ছে ফ্রেজ প্রিপজিশন কি? ফ্রেজ প্রিপজিশন হলো এই জাতীয় কিছু ফ্রেজ আছে, দেখো এই ফ্রেজগুলো শুধুই প্রিপজিশনের কাজ করে। বলছে কি দেখো, এক বা একাধিক প্রিপজিশন বা সাথে অন্য ওয়ার্ড বসে প্রিপজিশন, ফ্রেজ প্রিপজিশন গঠিত হয় যা সেন্টেন্সে একটি সিঙ্গেল প্রিপজিশনের কাজ করে। তাহলে ফ্রেজ প্রিপজিশন কিসের কাজ করে? প্রিপজিশনের কাজ করে, তাই তো? ফ্রেজ প্রিপজিশন প্রিপজিশনের কাজ করে, কিন্তু প্রিপজিশনাল ফ্রেজ কার কার কাজ করলো বলো তো? দেখো প্রিপজিশনাল ফ্রেজ অ্যাডভার্বেরও কাজ করতে পারে, প্রিপজিশনাল ফ্রেজ অ্যাডজেক্টিভেরও কাজ করতে পারে, আবার প্রিপজিশনাল ফ্রেজ নাউনেরও কাজ করতে পারে। কিন্তু ফ্রেজ প্রিপজিশন শুধু প্রিপজিশনেরই কাজ করে। আর তোমাদের কাজ থাকবে এখানে যে প্রিপজিশন মানে ফ্রেজ প্রিপজিশনগুলো আমি বসিয়েছি, এগুলোর মিনিং দিয়ে দিয়েছি, তোমরা দয়া করে নিজ দায়িত্বে সুন্দর করে এই মিনিংগুলো পড়ে নিবা, কারণ এগুলো সবগুলোই তোমাদের কাজে লাগবে, মনে থাকবে, এই সবগুলোই কিন্তু কাজে লাগবে। আর কনজাংশনাল ফ্রেজ কি? যে কনজাংশনে একের অধিক ওয়ার্ড বসে সেটাই হচ্ছে আমাদের কনজাংশনাল ফ্রেজ। যেমন অ্যাজ সুন অ্যাজ, মানে একটার বেশি ওয়ার্ড আছে, অ্যাজ দো, ইন অর্ডার দ্যাট, নো লেস দ্যান, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, এগুলো কি একটা করে ওয়ার্ড আছে না একের অধিক ওয়ার্ড আছে? বলো। একের অধিক ওয়ার্ড। তার মানে এই যখন আমরা একের অধিক ওয়ার্ড নিয়ে কোনো কনজাংশন গঠন করব সেটা হয়ে যাবে কনজাংশন ফ্রেজ। আর ইন্টারজেকশন ফ্রেজ কি? যে ফ্রেজগুলোর পরে একটা ইন্টারজেকশন মার্ক থাকবে, তাই তো? সে যে ওয়ার্ডই হোক, সে নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, যা হোক, কিন্তু তারপরে আমরা একটা ইন্টারজেকশন মার্ক বসিয়েছি, এমন কোন ফ্রেজ থাকলেই আমরা তাকে বলবো হচ্ছে ইন্টারজেকশন ফ্রেজ। এই হলো আমাদের পার্সেল স্পেস অনুসারে 7 প্রকার ফ্রেজের আলোচনা। এইটা তোমরা পুরোটা বাড়িতে একদম মানে কি বলবো পড়ে মানে মুখস্থ করার দরকার নেই, একদম মাথায় নিয়ে ফেলবা, যাতে আমি হ্যাঁ পিডিএফটা অলরেডি আমি দিয়ে দিয়েছি গ্রুপে, গুগল ক্লাসরুমে, তোমরা সেখান থেকে নিয়ে নিবা, মনে থাকবে। তারপরে আমরা আগামী দিন বাকি যে 5টা ফ্রেজ আছে শর্ট আলোচনা করে ফেলবো, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। এখন আমি তোমাদের একটু বলি যে তোমাদের যেহেতু আমাদের 2 দিন ক্লাস মিস হয়েছে, আমি যদি এই মিস ক্লাসগুলো কোনোভাবে সকালে নিই, মনে করো 7টা থেকে 8:30 বা এই টাইমগুলো, তোমরা কি সময় দিতে পারবা? সকালে ক্লাসে যেতে হয়, অনেক দূর ক্লাস। আচ্ছা, তাহলে তো সমস্যা হয়ে গেল গো। তাহলে আমার শুক্র শনি হয়তো ওই সময় তো কলেজ থাকে না, তাহলে ওই দিন আমরা নিতে পারি, তাই না? মিস ক্লাসগুলো তাহলে আগানো যাবে না তো? ঠিক আছে আচ্ছা, তাহলে 2-1টা ক্লাস মিস হয়, সেটা আমরা শুক্র শনিতে নিব, আমি আগে থেকে বলে রাখলাম, আমি পরে জানিয়ে দেবো অবশ্য। কিন্তু তোমরা একটু যুক্ত হয়েও, যদি কোনোভাবে আমি কাজের জন্য মিস হয়ে যায়, একটু তোমাদের সহযোগিতা হচ্ছে যে তোমরা একটু সকালে যুক্ত হবা। আর যদি কারো স্পেশালি সমস্যা থাকে একটু পরে রেকর্ড ক্লাসটা দেখে নিয়ে চেষ্টা করবা, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এই হলো আমাদের আজকের মতো আলোচনা। তো আশা করি যতটুকু আমি বুঝাইছি তোমরা বুঝেছো। তারপরে না বুঝতে পারলে আগামী দিন সময় আছে, আমরা আরো বুঝবো। একই সাথে সেন্টেন্স স্ট্রাকচারগুলো তোমরা আবারও একটু ভাববা, কারণ ওটার সাথে এটা রিলেটেড।
আমরা আবারও যেহেতু সেন্টেন্স স্ট্রাকচারগুলো মাঝে মাঝে আমরা নিয়ে আসছি, তাই না, মাঝে মাঝে নিয়ে আসছি। আচ্ছা, আর এই ক্লজ পর্যন্ত শেষ করার পরেই আমরা আমাদের টেক্সটে যাব, কারণ এই কয়টা শেষ না করে ওইখানে গেলে পারে আমাদের একটু প্রবলেম হবে বোঝাতে আমার। হ্যাঁ, তো যাতে বোঝাতে সমস্যা না হয় এই জন্য আমি ক্লজ পর্যন্ত, একটু ক্লজ পড়তে হয়তো আরো 2টা ক্লাস লাগবে, মোটামুটি এখনো 3টা ক্লাস পেলেই আমরা হয়তো সেন্টেন্স স্ট্রাকচার, ফ্রেজ এবং ক্লজটা আমরা শেষ করে ফেলতে পারবো। আচ্ছা, তো ঠিক আছে সবাইকে। স্যার হোমওয়ার্ক যেটা বলছিলেন নাউন ফ্রেজ থেকে, হ্যাঁ, নাউন ফ্রেজ হ্যালো মানে মোটামুটি 7 প্রকার, যে 7 প্রকার স্যার, ফ্রেজ আছে। হ্যাঁ, পার্সিস্টেন্স অনুসারে যে 7 প্রকার না না ফ্রেজ। ওইখান থেকে যেটা বাড়ি কাজ দিচ্ছে হ্যাঁ, যদি বলতেন, তখন নেটওয়ার্কের প্রবলেম আচ্ছা বলছি, ছিল। আমি ওটাই বলতে যাচ্ছি তোমাকে, তুমি আমার কথাটা শোনো তাহলে বুঝতে নাউন পারবে। ফ্রেজ থেকে হোমওয়ার্ক দিচ্ছেন না? হ্যাঁ, সেটা আমি হ্যাঁ বলছি, সেটা আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ? আমার কথা কি তুমি শুনতে হ্যাঁ পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমি বললাম যে হ্যাঁ পার্সিফিস অনুসারে যে 7 প্রকার ফ্রেজ আছে, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। পার্সিফিস অনুসারে যে 7 প্রকার ফ্রেজ আছে সেই 7 প্রকার ফ্রেজটা তোমরা এই শীট থেকে রিডিং দিবা, ঠিক আছে? না এখনো আচ্ছা, বুঝোনি? হ্যাঁ, এই যে এখানে যে 7 হ্যাঁ প্রকার ফ্রেজ, 7 প্রকার কি? নাউন থেকে শুরু বুঝছি করে বুঝছি স্যার। ইন্টারজেকশন পর্যন্ত, এই যে নাউন থেকে শুরু করে ইন্টারজেকশন পর্যন্ত যে হ্যাঁ কয়টা হ্যাঁ ফ্রেজ হ্যাঁ এখানে আছে সেগুলো তোমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা রিডিং দিবা। আর এই ফ্রেজ প্রিপজিশনের এইগুলো পুরোটা এখন না পারো, ধীরে ধীরে এই কয়টা একদম আমি যে 40-50টা দিয়েছি, এই 40-50টা ফ্রেজ তোমরা একদম সুন্দর করে মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, 45টা দিয়েছি, এগুলো কারণ কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, এই। স্যার ও মনে হচ্ছে জি স্যার বুঝতে ডিটারমিনার পারছি। যেগুলো আপনি এখানে লিখে ছবি দিতে বলছেন ওটার কথা বলছে মনে হয়। না ওটা তো আছেই, ওটা তো না তোমাকে ওটা তো আছেই, ওটা তো তোমাকে খাতায় লিখে কাজটা করতে হবে, ওটা খাতায় খাতায় লিখে লিখে জমা কাজটা দিতে করতে হবে। হবে, ওটা খাতায় লিখে জমা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি ওইটার কথাই বলতেছি। হ্যাঁ ওইটাই জিজ্ঞেস করতেছিলাম আমি। তো ওটা তো লিখে দিতে হবে, তারপর তো আমি আরো দিলাম কাজ, তাহলে তুমি কি আমাকে ক্লিয়ার করতে হবে তো যে আমি স্যার এইটার কথা বলছি। হ্যাঁ লাস্টে যেটা স্যার কাজ দিয়েছেন ওইটা বুঝছি, লিখে যেটা পাঠাইতে বলছেন ওইটা লিখে পাঠাইতে বলছেন, ওইটা নেটওয়ার্কের কারণে শোনা যায় না, ওই জন্য লেখাটা আচ্ছা, শুনি নাই। এই যে এখানে যে ছকটা আছে, এই যে নাউন ফ্রেজের এই যে পুরো ছকটা আছে এখানে, হ্যাঁ, এই যে এই ছকটা তোমরা খাতায় হ্যাঁ লিখবা, হ্যাঁ খাতায় লিখে আমাকে জমা দিবা এই ছকটা, বুঝতে পারছো? ওকে স্যার তখন আমি ঠিক এটা আছে। আলাদা করে তোমাদের জি জি স্ক্রিনশট দিয়ে দিব যে এই পুরোটা তোমরা খাতায় লিখে তারপর আমাকে জমা দিবা। খাতায় লেখার কারণ এটা হলো যে তোমরা অন্তত কি করবে, এটাকে একবার মনোযোগ দিয়ে লিখবা, তাতে মাথায় সেট আপ হয়ে যাবে। শুধু পড়তে দিলে এটা হচ্ছে না, এই জন্য তোমাদের এই কাজটা দিয়েছি। সেটা তো আছেই, এখন মনে হতে পারে সেটা তো আছেই স্যার, আপনি আবার আমাকে খাতায় লেখাচ্ছেন কেন অযথা? এরকম করে দেখা যায় কেউ হয়তো বা লিখতে নাও পারো, যে অনেকে লিখবা না আমি জানি, তোমরা মনে করো দূর আবার কে সময় নষ্ট করতে যাচ্ছে। আমি আগেই বলেছি সবসময় পড়াশোনা করার জন্য বোকা হবা, বেশি বুদ্ধিমান হতে যাবা না, তাহলে ধরা খাবা পরবর্তীতে, ঠিক আছে? অতিরিক্ত বুদ্ধিমান কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ক্ষতিকর। তোমাকে বোকা হতে হবে, তোমাকে জানার আগ্রহ তৈরি করতে হবে, ভাবতে হবে যে আমি পারি না, আমাকে এটা আরো পারতে হবে, আরো শিখতে হবে, আরো জানতে হবে। এরকম আগ্রহ করো, দেখো সবকিছু তোমার মতো করে তুমি টানতে পারবা। আর অতিরিক্ত বুঝে গেলে পড়তে ভালো লাগবে না, যে আমি তো পারি। এই যে যা কিছু আমি বোঝালাম এর ভিতরে হয়তো বা 30% তো 40% তোমরা জানোই, কিন্তু আমরা যেভাবে আলোচনা করেছি এইভাবে আলোচনা কখনো পেয়েছো বলো যে বিষয়টাকে? No, sir. তাহলে আমি জানি এগুলো তোমরা অনেকে তাহলে জানো। আমি জানি এগুলো তোমরা অনেকে জানো। স্যার একটু কথা ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। স্যার আমরা যে ডেইলি হোমওয়ার্ক গুলো করতেছি এখানে ওয়ার্ড মিনিং গুলো স্যার একটু আপনি যদি স্ক্রিনে আমাদেরকে দেখাই দিতেন। মানে ওয়ার্ড মিনিং গুলো দেখা দিবে বলতে? মানে ওয়ার্ড মিনিং গুলো দেখা দিবে বলতে? ওয়ার্ড মিনিং গুলো আপনি এই যে অক্সফোর্ড ডিকশনারি যেটা অনলাইন কপি আছে হুম। ওটাতে একটা ওয়ার্ড মিনিং আমাদেরকে দেখাই দিবেন কতটুকু লিখবো। এগুলো আমি এখানে অক্সফোর্ড আমার হার্ড কপি আছে ওটাতে অনেক লম্বা দেখা যায়, বুঝতেছি না এখানে কতটুকু লিখবো এরকম। এখন তো আজ দেখলাম আমি 11 দিন সাবমিট করে ফেলেছি। আচ্ছা, একটা মিনিং যতটুকু হয়, তোমার কি মিনিং যখন একটা বড় হবে তুমি কি এটা কেটে সেটা ছোট করে মিনিং দিতে পারবা? বলো, এটা কি দেওয়া যাবে? মানে তুমি একটা ওয়ার্ড বলো, তুমি একটা ওয়ার্ড বলো, তুমি একটা ওয়ার্ড বলো। দেলোয়ার তুমি একটু দয়া করে তুমি একটু দয়া করে ইয়ারফোন ইউজ করো। ঠিক আছে, তুমি ইয়ারফোন না ইউজ করলে তোমার সাথে আমি কথা বলতে পারবো না, কারণ আমি কথা বললে আমার কথাটা আমার কাছে রিপিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি একটু ইয়ারফোনটা ইউজ করবা, ঠিক আছে? আচ্ছা, মনে করো একটা ওয়ার্ড বলো তুমি। আমি একটা ওয়ার্ড মনে করো নিলাম এখান থেকে। আজকে আমি বলবাম কি, মনে করো হচ্ছে ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট মিনিং কি?
এটা আমি যতটুকু বলবো ততটুকু কি মিনিং হবে? বলো, আমি বললেই হবে? আর আমি কয়টা ওয়ার্ডের মিনিং তোমাদেরকে বলে দিব? বলো। তাহলে না ইন্টেলিজেন্ট না মিনিং, স্যার, একটা দেখান আমরা। এই যে আমি মনে একটা দেখালাম, তুমি এখন কি বলতে চাচ্ছো সেটা আমাকে এবার বলো। এখান থেকে আমরা মিনিং লেখার সময় কতটুকু লিখবো? এই যে এটাই মিনিং, তুমি এটা পুরোটাই লিখবা, পুরোটা ছাড়া তুমি মিনিং লিখতে পারবা? হ্যাঁ স্যার, এখন বুঝলাম। হ্যাঁ, একটা মিনিং এখানে ডিকশনারির মধ্যে এগুলো অনেক। হ্যাঁ, অনেকগুলো, একটা ওয়ার্ডে তো অনেক মিনিং থাকতে পারে। এখন তুমি কোনটা লিখবা? তুমি যখন ডিকশনারি ঘাটবা তখন কি তুমি যে কোনোটা লিখবা, নাকি তুমি যেখানে ওয়ার্ডটা পেয়েছো সেই কনটেক্সটের সাথে মিল রেখে যে অর্থটা সেটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে? তুমি একটা ওয়ার্ড যেখানে পেয়েছো ইয়েস স্যার। তার সাথে মিল রেখে যে অর্থটা দান করে সেই অর্থটা, কারণ একটা ওয়ার্ডের অনেকগুলো মিনিং থাকতে পারে। তুমি সবসময় যদি প্রথমটাই নাও, যে একটা ওয়ার্ড ডিকশনারি খুললেই প্রথম যে অর্থটা আমি সবসময় সেটাই নিচ্ছি, তাহলে সবসময় তো তা হবে না, কারণ একটা ওয়ার্ডের অনেকগুলো মিনিং থাকতে পারে। তোমাকে খুঁজতে হবে কোনটা যেটা তোমার কনটেক্সটের সাথে ইয়েস স্যার। সেটা। এবং মিনিংটা যতটুকু দরকার ততটুকু। যে বলছে কি হ্যাভিং অর শোয়িং ইন্টেলিজেন্স স্পেশালি অফ আ হাই লেভেল। এখন যদি তুমি হাই লেভেল কথাটা না দাও তাহলে কি অর্থটা কমপ্লিট হবে? বলো, এখানে কি অর্থটা না স্যার, হবে না। অর্থটা কমপ্লিট হবে না। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ওকে স্যার। যেহেতু আমাদের থার্ড ইয়ারে ক্লাস আছে, তো সবাইকে ধন্যবাদ, গুড নাইট। আগামী ক্লাসে আবার কথা হবে। ওকে, বাই।